কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। হোটেল দ্য সি ভিউ এর দোতলার ব্যালকনি থেকে বাতিঘরটা দেখা যায়। পাখি ওড়া পথে দূরত্ব 1 কিলোমিটার হতে পারে কর্নেলের বাইনোকুলারের হিসেবে। তবে মানুষ পাখি নয়, জঙ্গল, বালিয়াড়ি এবং পাথর ডিঙিয়ে সিধে পৌঁছানো যদিও একটা অ্যাডভেঞ্চার, অন্তত কর্নেল সেই ঝুঁকি নিতে প্রস্তুত নন। গভীর এবং ভয়াল একটা খাঁড়ির মাথায় ছোট্ট টিলার উপর দাঁড়ানো পোড়ো ওই বাতিঘর কাদের কীর্তিস্তম্ভ, পর্তুগিজ না মুঘলদের, এ নিয়ে পণ্ডিতি তর্ক আছে। কিন্তু এটাই ছিল চন্দনপুর অনসিতে পর্যটন দপ্তরের দ্রষ্টব্য তালিকার 1 নম্বরে। মাস দুয়েক আগে শোনা গেছে একটা বিপজ্জনক হাওয়ার কথা, স্নেক উইন্ড। কোনো রাতে সমুদ্র থেকে উঠে আসে নাকি সাংঘাতিক হাওয়া, যার আনুমানিক গড়ন বিশাল সাপের মতো, এবং একে বেঁকে তীক্ষ্ণ শীষ দিতে দিতে ঘুরপাক খেতে খেতে বাতিঘরের ভেতর ঢুকে যায়। সিঁড়ি বেয়ে শীর্ষে উঠে ভাঙা জানালাগুলোর কোনো একটা গলিয়ে সমুদ্রে আছড়ে পড়ে ঝোড়ো প্রশ্বাসের মতো, তারপর ফুরিয়ে যায়। যদিও তার অন্তিম শ্বাসাঘাত ব্রেকারের পর ব্রেকারে অনেকক্ষণ ধরে সমুদ্রকে আলোড়িত করতে থাকে। প্রাকৃতিক কোনো রহস্যময় ঘটনা বলে গণ্য করা চলে, যেমন নাকি বারমুডা ট্রায়াঙ্গল। কিন্তু নিচের খাঁড়িতে পরপর কয়েকটি থ্যাতলানো দলা পাকানো লাশ রহস্যটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। এগুলো নাকি সেই ঘাতক হাওয়ারই কীর্তিকলাপ, এবং এর বিস্ময়কর দিকটা হলো কেনই বা অত রাতে ওরা বাতিঘরে ঢুকেছিল। নিচের দরজার তালা প্রতিবারই ভাঙা ছিল। পাহারাদার থাকে খানিকটা দূরে তার সরকারি ঘরে। রাত 10টায় তালা এঁটে সে ফিরে যায়। যাওয়ার আগে অবশ্যই বাতিঘরের ভেতর কেউ থেকে গেল কিনা দেখে নেওয়া তার কর্তব্য। গত ডিসেম্বরে এসে কর্নেল কিন্তু তেমন কোনো রহস্যময় রাতের হাওয়ার গুজব শোনেননি। তবে একটা ঘটনা মনে পড়েছিল। বিকেলে বাতিঘরটার শীর্ষে কর্নেলকে উঠতে দেখে একদল যুবক যুবতীর চোখে অবিশ্বাস লক্ষ্য করেছিলেন। তারা আগেই সেখানে উঠেছিল, প্রচণ্ড ঝাপটানি স্বাভাবিক সামুদ্রিক হাওয়ার, যা তাদের স্থির হতে দিচ্ছিল না। কর্নেল যখন বাইনোকুলারে সমুদ্র দর্শন করছেন, কানে এলো তাদের হাসি তামাশা। My God, he done it. It too hard for an older man. Older is a colder. Look further Christmas. দলটি নিঃসন্দেহে দক্ষিণী। বাইনোকুলার নামিয়ে তাদের দিকে ঘুরে কর্নেল ব্যক্তিগত সৌজন্য অনুসারে জ্যাকেটের পকেট থেকে 1 মুঠো চকলেট বের করে যেই বলেছেন, From Father Christmas to all of you on the eve of Happy Christmas. অমনি তারা যেন কর্নেল সাইনাইড ক্যাপসুল দিচ্ছেন এমন আতঙ্কে হুড়মুড় করে সিঁড়ি বেয়ে পালিয়ে গেল। তাদের পায়ের শব্দ ক্রমশ নিচের দিকে। কর্নেল অপ্রস্তুত এবং দুঃখিত। চন্দনপুরমে আর দলটির দেখা পাননি। কিন্তু কর্নেলের মনে প্রশ্নের কাঁটা খচখচ করে বিঁধছিল। ওরা কর্নেলকে কি ভেবেছিল? টুপি দিয়ে কর্নেলের চওড়া টাক ঢাকলে কর্নেলকে ফাদার ক্রিসমাসের মতো দেখায়। কর্নেল এও শুনেছেন তার মুখে নাকি সর্বোত্তম অমায়িকতার রেখাগুলো শোভা পায়। ওরা কর্নেলকে ওরকম ভয় পেয়েছিল কেন? অত উঁচুতে উঠতে পেরেছেন বলে কি? তবে উল্লেখযোগ্য ঘটনা, কর্নেলের সাদা দাড়ি বিশৃঙ্খলভাবে উড়ছিল, যা দৃষ্টিকটু। এখন কর্নেলের মনে হচ্ছে বাতিঘরটা সম্পর্কে বরাবরই কোনো ভৌতিক গুজব চালু ছিল, যা কর্নেল জানতে পারেননি। আসলে কিছু জানতে চাইলে তবেই তো জানা যায়। অজানা কিছু এমনি এমনি কারো জানা হয়ে যায় না।
চোখ অনেক কিছু দেখতে পারে, জানতে পারে না। দেখা আর জানা এক নয়। সিভিউ হোটেল চন্দনপুরম অনসির শেষ প্রান্তে, পারিপার্শ্বিক নিরিবিলি। এই কারণে এই ছোট হোটেলটাই কর্নেলের পছন্দ। কিন্তু পর্যটকরা স্বভাবে হুল্লোড়বাজ, তারা আসে ফুর্তি করতে, সমুদ্র উপলক্ষ মাত্র। পেছনকার মসৃণ ও নতুন রাস্তা সমুদ্রের সমান্তরালে দক্ষিণ পশ্চিমে এগিয়ে বাঁক নিয়েছে। বাঁকের মুখে ডাইনে একটা পুরনো বাড়ি পড়ে। বাড়ি বললে অসম্মান করা হয়, প্রাসাদ। রাজপ্রাসাদই ছিল মধ্যযুগে। হাত ফেরতা হতে হতে বম্বের এক কোটিপতি জনেশ্বরজির হাতে এসেছিল। তিনি মাঝে মাঝে আসতেন এবং পার্টি দিতেন। মন্ত্রী, নেতা, আমলারা আমন্ত্রিত হতেন। সারা রাত আমোদ প্রমোদ, খানাপিনা চলত। গত সপ্তাহে একটা পার্টি চলছিল। পরদিন সকালে বাতিঘরের নিচের খাঁড়িতে থ্যাঁতলানো একটা লাশ পাওয়া যায়। সেটা জনেশ্বরজির। বাতিঘরের দরজার তালা ভাঙা ছিল, কাজেই দুয়ে দুয়ে চার। আরও বিভীষিকা, আরও গুজব, প্রবল সরকারি তোলপাড়, কিন্তু রহস্যের কিনারা হয়নি। জনেশ্বরজির প্রাসাদ থেকে পায়ে চলা পথ গেছে বাতিঘরের দিকে, সিধে পূবে। বড় বড় পাথর, জঙ্গল, বালিয়াড়ি পেরিয়ে বাতিঘরের টিলা। কিন্তু চূড়ান্ত প্রশ্ন, কেন ভদ্রলোক পার্টি থেকে কখন বেরিয়ে বাতিঘরে যান এবং তালা ভেঙে ভেতরে ঢোকেন? পাহারাদার আসলাম সে রাতে সেই তীক্ষ্ণ শীষ শুনতে পেয়েছিল, ফলে পুলিশ তাকেই গ্রেপ্তার করেছে। সিভিউয়ে কর্নেলের প্রিয় পরিচারক কুণ্ডনাথনের বক্তব্য, নিশির ডাকের মতো সেই ঘাতক হাওয়া মানুষকে ডেকে নিয়ে যায় এবং তালাটা সে ছাড়া আর কে ভাঙবে? উল্টো স্ক্রুর মতো পেঁচালো হাওয়াটা পাক খাইয়ে খাইয়ে জনেশ্বরজিকে ওপরে তোলে, তারপর জানালা গলিয়ে নিচের সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। আসলামের কি দোষ? এখানকার সমুদ্রে সবখানেই অসংখ্য পাথর দেখা যায়। বুনো হাতির পাল যেন সমুদ্র স্নানে নেমেছে। কর্নেল দেখেছেন ব্রেকারগুলো কি মর্মান্তিক ধরনের ছেলে মানুষই করে। পাথরের পর পাথরে দাপাদাপি করতে করতে, তীব্র গতিশীল হতে হতে গুঁড়ো গুঁড়ো ফেনিল আত্মবিনাশ। আসতে গন্ধটাও বিরক্তিকর। আর মাঝে মাঝে লক্ষ কোটি শূন্য ড্রাম গড়িয়ে নিয়ে যাওয়ার মতো অভ্যন্তরীণ গর্জন। এমন সমুদ্রে স্নান করা দুঃসাহসিকতা। সব মিলিয়ে চন্দনপুরম উপকূল সৌন্দর্য এবং বিভীষিকার আশ্চর্য সমন্বয়। এখন সেপ্টেম্বরে পর্যটক বিরল। বিকেলে বাতিঘরের দিকে যাওয়ার ইচ্ছে ছিল কর্নেলের, কিন্তু ঘন কালো মেঘ দেখে মনে হচ্ছিল তুমুল বৃষ্টি আসবে। সামনে বিচের দিকটায় বরং ঘুরে আসা যায়। পর্তুগিজ বা মোগলদের তৈরি পাথরের সারবন্দি গুদামঘর যত জরাজীর্ণ হোক, মাথা বাঁচানোর পক্ষে যথেষ্ট। বিচ জনশূন্য। একটু পরে ঝিরঝিরে বৃষ্টি এলে বিচের মাথায় একটা পাথরের ঘরে ঢুকে পড়লেন কর্নেল। হঠাৎ দেখেন সামান্য দূরে বিচের উপর প্রকাণ্ড পাথরে বসে এক যুবক আর যুবতী সামুদ্রিক বৃষ্টি সারা শরীর দিয়ে নিচ্ছে। ঈর্ষা হচ্ছিল কর্নেলের। যৌবন প্রেমের জন্য কত কিছু করতে পারে, এ তো সামান্য। দুপুরে ব্যালকনিতে বসে বাইনোকুলারে সম্ভবত এদেরই দেখছিলেন। কর্নেলের এই বাইনোকুলারটি তার বয়সকে নিয়ে কখনো সখনো অশালীন রসিকতা করে। পরে কর্নেলের মনে হয়েছিল, চুম্বনরত প্রেমিক প্রেমিকাকে কেন প্রয়োজন হয় অন্ধ প্রকৃতির? তাকে নিজের অর্থহীনতাকে অর্থপূর্ণ করে নিতে, সৌন্দর্যকে কিছুক্ষণের জন্য করতলগত করতে। অবশ্য প্রকৃতিতে অশ্লীল বলে কিছু নেই। সন্ধ্যায় বৃষ্টিটা থেমে গিয়েছিল। ব্যালকনিতে বসে সমুদ্রের শ্বাস প্রশ্বাসে তৃপ্তির স্বাদ অনুভব করছিলেন। এই সময় এক পেয়ালা কড়া কফির প্রতীক্ষা করছিলেন কর্নেল। কিন্তু কুণ্ডনাথন কফি আনতে বড্ড বেশি দেরি করছে। দক্ষিণ পশ্চিমে বাতিঘরটা অন্ধকারে ডুবে আছে। সেদিকে একটা লাল স্ফুলিঙ্গ সদ্য নিভে গেল। চোখের ভুল নয়, নিশ্চয়ই কোনো প্লেন মেঘের ভেতর এইমাত্র ঢুকে গেল। কিন্তু আবার সেই লাল স্ফুলিঙ্গ। বাইনোকুলার হাতের কাছে বেতের টেবিলে রাখা ছিল, দ্রুত চোখে রাখলেন। কয়েক সেকেন্ড পরে আলোটা আবার নিভে গেল। বাইনোকুলারের হিসেবে টর্চের মুখের সাইজের লাল আলো, কিন্তু আলোটা স্থির ছিল, রশ্মি বিকিরণ করছিল না। কর্নেল কুণ্ডনাথনের সাড়া পেয়ে বললেন,
এসো, দরজা খোলা আছে। সে ব্যালকনিতে এসে টেবিলে ট্রে রাখল, বিনীতভাবে বলল, বাতি জেলে দিই স্যার। থাক, অন্ধকার আমার পছন্দ। আচ্ছা কুণ্ডনাথন, তুমি কি কখনো রাতের দিকে বাতিঘরে লাল আলো জ্বলতে দেখেছো? এটা নেহাতি প্রশ্ন, কিন্তু প্রশ্নটা শুনেই কুণ্ডনাথন ভীষণ চমকে উঠল। হ্যাঁ, লাল আলো স্যার? হ্যাঁ, লাল আলো জ্বলে আবার নিভে যায়। দেখেছি স্যার। জনেশ্বরজির লাশ যেদিন পাওয়া যায় তার আগের রাতে এই ঘরে এক আমেরিকান সাহেব আর মেম সাহেব ছিলেন। ওদের কফি সার্ভ করতে এসে হঠাৎ চোখে পড়ল বাতিঘরের মাথায় যেন লাল আলো জ্বলছে। তার আগেও একবার দেখেছিলাম। তারপর সকালে একজন টুরিস্টের লাশ পাওয়া গেল। কাউকে বলিনি স্যার, কিন্তু আপনি কি আলো দেখেছেন? লোকটি বুদ্ধিমান। গত শীতে এসে ওর সঙ্গে ভাব জমিয়েছিলেন কর্নেল। ওর ফ্যামিলি থাকে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রামে। সেখানকার পাহাড়ি জঙ্গলে ওকে কিছু অর্কিডের খোঁজ দিয়েছিল কুণ্ডনাথন। কর্নেলকে চুপ করে থাকতে দেখে সে ভয় পাওয়া গলায় ফের বলল, দেখে থাকলে কাল সকালে আবার একটা লাশ পাওয়া যাবে। আজ রাতে তাহলে ওই সাংঘাতিক শীষও শোনা যাবে, কি বলো কুণ্ডনাথন? যাবে স্যার, শীষ দিতে দিতে হাওয়াটা আসবে। তুমি শীষের শব্দ তো শোনোনি কখনো? না, নিজে শুনিনি, তবে অনেকে শুনেছে। শুনেছে বলেই তো কথাটা রুটেছে। আপনি কি সত্যি আলো দেখেছেন স্যার? দেখেছি, তবে প্লেনের আলো হতে পারে। আমিও তো স্যার প্লেনের আলোই ভেবেছিলাম, কিন্তু পরদিন খাঁড়িতে লাশ পাওয়া গেল। একবার নয়, দুবারই খাঁড়িতে লাশ। আগের লাশটা শনাক্ত হয়েছিল যেন? না স্যার, কোনো টুরিস্ট হবে। টুরিস্ট হলে নিশ্চয়ই কোনো হোটেলে এসে ওঠার কথা। পুলিশের ঝামেলার ভয়ে হোটেল মালিকরা চেপে যায়। কিন্তু রেজিস্টার চেক করলে তো? রেজিস্টারে চেক আউট দেখালেই হলো। কুণ্ডনাথন, সে তোমাদের হোটেলে ওঠেনি তো? আজ শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেলের একটি অ্যাডভেঞ্চার কাহিনী, হাওয়া সাপ। কর্নেলের গল্প মানেই রহস্য, তদন্ত, আর তার সাথে যদি অ্যাডভেঞ্চার যোগ হয় তাহলে সেই গল্প একটি আলাদা মাত্রা পেয়ে যায়। আজকের এই হাওয়া সাপ গল্পটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো এবারেও বলি, আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আসুন তাহলে শুরু করছি আজকের গল্প, হাওয়া সাপ। কুণ্ডনাথনের মুখটা হঠাৎ কাতর হয়ে গেল। বছর 50 বয়স, বেটে, মোটাসোটা, থলথলে গড়নের এই পরিচারকের তাগড়া কাঁচা পাকা গোঁপ আছে। গোঁপটা কাঁপতে লাগলো। কিছু গোপন কথা চেপে থাকতে বাধ্য হয়েছে, অথচ বলার জন্য মনে ছটফটা নিয়ে আছে। এটা সেই সংকটাপন্ন ভাব। সাহস দেবার ভঙ্গিতে কর্নেল ফের বললেন, উঠেছিল? আমি তাকে যেন দেখেছিলাম। তুমি তার নাম, ঠিকানা, চেকিনের তারিখ কিনে দিলে বকশিস পাবে কুণ্ডনাথন। মাথাটা একটু দুলিয়ে সে সেলাম ঠোকে বেরিয়ে গেল। কফিতে চুমুক দিয়ে নিভে যাওয়া চুরুটটা জ্বালিয়ে নিলেন কর্নেল। সামুদ্রিক হাওয়া ব্যালকনিতে ছুঁয়ে ছুঁয়ে খেলছে। সামনে সোজাসুজি তাকালে সমুদ্র ঝাউবনের আড়ালে পড়ে যায়। এদিকে বাঁদিকে ভাঙাচোরা পাথুরে একতলা মোগলাই বা পর্তুগিজ ঘরগুলো দাঁড়িয়ে আছে। একখানে অনেকটা ফাঁকা, সেই ফাঁক দিয়ে সমুদ্র দেখা যায়। রাতের বিচে কোনো আলো নেই। কর্নেলের ধারণা বা ইচ্ছে হলো সেই প্রেমিক প্রেমিকা বিচে বসে থাক অন্ধকারে।
পরিব্যাপ্ত প্রাকৃতিক স্বাধীনতা সেখানে। কর্নেল তাদের অবাধে খেলতে দিলেন। আসলে নিজে বৃদ্ধ বলে যৌবনকে অনেক বেশি দাম দিয়ে থাকেন তিনি। এই বেমরশুমে চন্দনপুরম অনশিতে কর্নেলের ছুটে আসার পেছনে সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য ছিল, যেটা এবার বলা দরকার। গত মাসের শেষাশেষি এখানে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের উদ্যোগে সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার হয়। আন্তর্জাতিক পর্যায়ের সেমিনার, কাজেই ঝাঁকে ঝাঁকে তথাকথিত মিডিয়াম্যানদের আবির্ভাব স্বাভাবিকই ছিল। তাদের মধ্যে ফ্রিল্যান্স সাংবাদিকের সংখ্যা কম ছিল না। সেমিনার শেষে সবাই যে যার ঠিকানায় ফিরে যায়। ফেরেনি শুধু একজন, সুমিত্র গুহ রায়। 26 বছর বয়স, রোগা ফর্সা, উচ্চতা আন্দাজ 5 ফুট 3 ইঞ্চি। কয়েকটা ইংরেজি বাংলা হিন্দি পত্রিকায় পুলিশের মিসিং স্কোয়াডের পক্ষ থেকে ছবি ছাপানো হয়েছিল। টিভিতেও কর্নেল ছবিটা দেখেছেন, কিন্তু এ যাবৎ খোঁজ মেলেনি তার। চন্দনপুরম পুলিশও হদিশ দিতে পারেনি। অথচ এখানে এসে শুনেছেন বাতিঘরের খাঁড়িতে 5টা লাশের খবর। আশ্চর্য ব্যাপার, স্থানীয় পুলিশ কিংবা চন্দনপুরম ডেভেলপমেন্ট অথরিটি এ নিয়ে মাথা ঘামায়নি, সেটা বোঝা যায়। সেই খবর কাগজে বেরোয়নি। এখানে পৌঁছানোর পর কুণ্ডনাথনের মুখে কর্নেল খবরটা পেয়েছেন। শিবিউ হোটেলের ম্যানেজার গোপাল কৃষ্ণনের বক্তব্য, খবর চেপে রাখার পেছনে পর্যটন দপ্তরের হাত আছে। পর্যটন অর্থনীতি ঘা খাবে। পর্যটন অর্থনীতি আজকাল শব্দ জুড়ে জুড়ে অদ্ভুত সব টার্ম চালু করা। হামলাতন্ত্রের আরাম কেদারা বিলাস। নিছক বিলাস বলা ভুল হবে, এর পেছনে অর্থনীতি আছে। কমিশনভোগী দালাল, রাজনীতিওয়ালা, কন্ট্রাক্টর আর আমলাতন্ত্রের একটা দুষ্টচক্র অধুনা দেশ জুড়ে লুট চালাচ্ছে। তো সৌমিত্র গুহ রায় ফটো ফিচারিস্ট হিসেবে বেশ নাম করেছিল। কলকাতার সর্বাধিক প্রচারিত দৈনিক সত্যসেবক পত্রিকায় তার কিছু সচিত্র ফিচার কর্নেল পড়েছিলেন, যেগুলো প্রায় অ্যাডভেঞ্চারের মানসিকতার লক্ষণ এবং প্রাণের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ। এ থেকে সৌমিত্র সম্পর্কে কর্নেলের একটা স্পষ্ট ধারণা গড়ে উঠেছিল। তাই সত্যসেবক পত্রিকার সাংবাদিক, কর্নেলের বিশেষ প্রীতিভাজন জয়ন্ত চৌধুরী তার নিখোঁজ বন্ধু সম্পর্কে কর্নেলকে অনুরোধ করা মাত্র কর্নেল রাজি হয়ে গিয়েছেন। জয়ন্তকে সঙ্গে নেননি সতর্কতার দরুন। তাছাড়া তার স্বভাবে হঠকারিতার ঝোঁক আছে। সকালে এখানে পৌঁছানোর পর থানা এবং সিডিএ অফিসে যাবেন ভেবেছিলেন, কিন্তু পরে মনে হয়েছিল সেটা হঠকারিতাই হবে। এই ধরনের কেসে তাড়াহুড়ো করা ঠিক নয়। আজকাল বোঝাই যায় না কোথায় কোন স্বার্থ ওত পেতে আছে। এক বৃদ্ধ রিটায়ার্ড কর্নেল নীলাদ্রি সরকার কেনই বা খাঁড়ির লাশ বা সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত সেমিনার নিয়ে খোঁজ খবর করতে এসেছেন। একটা স্বাভাবিক সন্দেহের উদ্রেক হবে এবং কর্নেলের পথ নিরঙ্কুশ হবে না। শিবিউয়ের ম্যানেজার গোপাল কৃষ্ণন অবশ্য গত ডিসেম্বরেই কর্নেলকে বাতিগ্রস্ত সাব্যস্ত করেছিলেন। এটাই কর্নেলের বাড়তি সুবিধা। সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যাপারটা নিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন। কর্নেল শুনেছেন বাতিঘরের নিচের খাঁড়িতেই একটা প্রজেক্ট হবে, সাইট সিলেকশন হয়ে গেছে নাকি। গোপালকৃষ্ণন বিষয়টি বোঝেন। খাঁড়িতে একটা কংক্রিটের ঘর তৈরি হবে, যার একদিকে তলার অংশ খোলা থাকবে। সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে তীব্র বেগে এসে ফাঁক দিয়ে ঢুকে একটা টারবাইনকে ধাক্কা দেবে ক্রমাগত। টারবাইন ঘুরবে, ঘরের মাথায় থাকবে জেনারেটর। বাতিঘরে সাংঘাতিক হাওয়ার উপদ্রব সম্পর্কে আপনার কি ধারণা? দ্যাট ইজ স্নেক উইন্ডা। নিছক গুজব? জানি না, তবে বাতিঘাটটা নিয়ে আগের অনেক ভুতুড়ে গল্প শুনেছি। এবার কাটটা নতুন। তবে বলুন। এখানে সমুদ্র খুব আদিম, সভ্যভব্য নয়। শুধু টুরিস্টরা নয়, আমরা সবাই সভ্যভব্য সমুদ্র দেখতে ভালোবাসি। সেই সমুদ্রে স্নান করা যায়, হুল্লোড় করা যায়, নেড়ে চেড়ে দেখা যায়, স্বাদ নেওয়া যায়। এমন সমুদ্রই মানুষের প্রিয়। এখানকার সমুদ্রকে আকর্ষণীয় বলা চলে না কর্নেল সরকার। এখানকার একমাত্র আকর্ষণ ওই বাতিঘর। উঁচুতে উঠে অনেক দূর পর্যন্ত সমুদ্রের চেহারা দেখার সুযোগ দেয় বাতিঘরটা। পূর্ব উপকূলে আর কোথাও আপনি সমুদ্রের এত বিশালতা দেখতে পাবেন? হ্যাঁ, চিন্তা করুন। শুনলাম বাতিঘর সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
জনেশ্বরজির আত্মার সম্মানে সেমিনারের জন্য উনি 3 লাখ টাকা দান করেছিলেন। চক্ষু লজ্জা কর্নেল সরকার। প্রজেক্টের কন্ট্রাক্ট জনেশ্বরজি পেতেন, আমি বাজি রেখে বলতে পারি। সম্ভবত গোপাল কৃষ্ণন সেই ধরনের লোক যারা সব ঘটনার যুক্তিসম্মত ব্যাখ্যা দিতে চান। তবে কর্নেল বুঝতে পারছেন স্নেক উইন্ড অর্থাৎ কিনা ঘাতক সামুদ্রিক সর্পিল হাওয়া সম্পর্কে উনি কোনো ব্যাখ্যা খুঁজে বের করতে পারেননি এখনো। আবার এও বুঝেছেন বাতিঘরটা নিয়ে বরাবর ভুতুড়ে গুজব ছিল। রাত 9টায় নিচের ডাইনিং হলে ডিনার খেতে গেলেন। ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে 5 জন ডিনার প্রত্যাশী বসেছিলেন। এক প্রৌঢ় দম্পতি, সম্ভবত গোয়ানিস, একজন বেটে গাট্টা গোট্টা মধ্যবয়সী, সম্ভবত তামিল, একজন রাগী চেহারার যুবক, সম্ভবত বাঙালি, এবং একজন শ্বেতাঙ্গ ইউরোপীয়। এরা সবাই বোর্ডার কিনা জানা নেই, কারণ এখানে রুচির কারণে বাইরের লোকেরাও মার্গ খাদ্য খেতে আসে। লাঞ্চের সময় ডাইনিং হলে কর্নেল একা ছিলেন, কারণ ততক্ষণে লাঞ্চ পর্ব শেষ। কর্নেলের ফিরতে দেরি হয়েছিল এবং তখন প্রায় 2:30 বেজে গিয়েছিল। কোনার দিকে জানালার পাশের টেবিলটায় কর্নেল বসলেন। পিছনের দরজায় ঝোলানো পর্দার ফাঁকে রিসেপশন এবং লাউঞ্জের কিছু অংশ দেখা যাচ্ছিল। রিসেপশন কাউন্টারে মোটামুটি সুন্দরী অ্যাংলো যুবতী হেসে হেসে কথা বলছিল কারোর সঙ্গে। একটু ঘুরে দেখে নিলেন কাউন্টারের টেবিলে বাঁ হাত কোণেই পর্যন্ত বিছিয়ে ঝুঁকে আছেন ম্যানেজার গোপাল কৃষ্ণন। লাউঞ্জের সোফায় বসে পত্রিকা পড়ছেন এক ভদ্রলোক, পরনে টাই স্যুট, কোনো কোম্পানি এক্সিকিউটিভ না হয়ে যান না। কুণ্ডনাথন এগিয়ে এলো কর্নেলকে দেখে। আপনার ডিনার উপরে পাঠিয়ে দিতাম স্যার। এরা সবাই কি বোর্ডার? হ্যাঁ স্যার, আজকাল আর রাতে এত দূরে কেউ ডিনার খেতে আসে না। স্নেক উইন্ডের ভয় নাকি? কুণ্ডনাথন আসলো না, তাকে উদ্বিগ্ন দেখাচ্ছিল। বলল, সন্ধ্যার পর রাস্তায় লোক দেখা যায় না। এই সময় যে রাগী চেহারার যুবকটিকে বাঙালি বলে ভেবেছিলেন কর্নেল, সে দক্ষিণী ভাষায় কুণ্ডনাথনের উদ্দেশ্যে কিছু বলল। কুণ্ডনাথন তার কাছে চলে গেল। কর্নেল মনে মনে হাসলেন। তাহলে সত্যিই দেখা এবং জানা এক জিনিস নয়। অথচ কর্নেলের সম্পর্কে চালু গুজব কর্নেল নাকি অন্তর্যামীর প্রায় একটি পার্থিব সংস্করণ, এবং কর্নেলের দৃষ্টি নাকি গামারস্যের মতো ইস্পাতের প্রাচীর ভেদী। কর্নেল খাওয়া শেষ করেছেন। এমন সময় কর্নেলের বুক কাঁপিয়ে বিচে দেখা সেই প্রেমিক প্রেমিকার আবির্ভাব। দুটো টেবিলের ওধারে ওরা মুখোমুখি বসল। এমন চঞ্চল হাসিখুশি যৌবন এদেশে কদাচিৎ দেখেছেন কর্নেল। ওরা বাংলায় কথা বলছিল, চাপা স্বরে। এটাও কর্নেলের বিহ্বলতার জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, ওরা কি স্নেক উইন্ড সম্পর্কে কিছু শোনেনি? কিন্তু হানিমুন করতে ওরা চন্দনপুরমকে বেছে নিল কেন? যে সমুদ্রে স্নান করা প্রায় অসম্ভব। মেয়েটির সেথিতে সিঁদুর আছে কিনা কম আলোর জন্য দেখা যাচ্ছিল না। ন্যাপকিনে হাত মুছে চুরুট ধরালেন কর্নেল। কুণ্ডনাথন এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কফি ঘরে পৌঁছে দেব নাকি এখানে বসেই খাবেন স্যার? কুণ্ডনাথন ভাঙাচোরা ইংরেজি বলে, সঠিক শব্দটি খুঁজে না পেলে হিন্দি বসিয়ে দেয়। ওর প্রশ্নের জবাবে ইচ্ছে করেই কর্নেল বাংলায় বললেন, ওপরে পাঠিয়ে দিও স্যার। এবারে ইংরেজিতে বললেন। কুণ্ডনাথন চলে গেল। কিন্তু কর্নেলের তীর লক্ষ্যভেদ করেছিল। ওরা দুজনেই ঘুরে কর্নেলের দিকে তাকালো। দৃষ্টিতে ঈষৎ বিস্ময় ছিল। অনেকে কর্নেলকে বিদেশি কিংবা কোনো কোনো সময়ে পাদ্রী বাবা বলে ভুল করে। বিদেশি পাদ্রীরা আবার চমৎকার বাংলাও বলেন, কিন্তু ওদের বিস্ময় সেই ধরনের নয়, হকচকিয়ে ওঠার মতো। যুবকটি দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু তার হাবভাবে আর সেই স্বাভাবিকতা লক্ষ্য করছিলেন না। যুবতীটি মাঝে মাঝে চোখ তুলে কর্নেলকে দেখে নিচ্ছিল। কাজেই সিদ্ধান্ত নিলেন কর্নেল হানিমুন নয়, অর্থাৎ ওরা দম্পতি নয়, খাঁটি প্রেমিক প্রেমিকা। সিঁদুর এক্ষেত্রে ধর্তব্য নয়, কিন্তু
চন্দনপুরম বেছে নিল কেন ওরা? কর্নেল উঠে দাঁড়াতেই যুবকটি কর্নেলের দিকে তাকালো। এই সুযোগটা নিলেন কর্নেল। কলকাতা থেকে? হ্যাঁ। কোথায় উঠেছেন? কাছেই। 1 কিলোমিটারের মধ্যে কোনো হোটেল নেই, কাজেই নিশ্চয়ই কাছাকাছি নয়। সো হোয়াট? এই ফুঁসে ওঠা আশা করেননি কর্নেল। দেখা এবং জানায় সত্যিই দুস্তর ফারাক। শুভ মধুচন্দ্রিমা। তারপর পিছু না ফিরে লাউঞ্জে গিয়ে ঢুকলেন। গোপাল কৃষ্ণন নেই, সম্ভবত নিজের ঘরে গেছেন। রিসেপশনিস্ট মেয়েটি হাই করল। তার সম্ভাষণে সাড়া দিয়ে সোফায় বসে পত্রিকা পড়া ভদ্রলোকের দিকে তাকালেন। উনি কর্নেলের দিকে তাকিয়েই ছিলেন। এবার ঘড়ি দেখলেন। কারো প্রতীক্ষা করছেন হয়তো। হাট করে খোলা বড় দরজার বাইরে পোর্টিকোর নিচে একটা গাড়ি দেখা যাচ্ছিল। কার্পেট মোড়া সিঁড়ি বেয়ে ঘরে ফিরলেন। দরজা খোলাই রইল। ডিনারের পর 1 পেয়ালা কফি কর্নেলের চাই। ব্যালকনিতে বসে অন্ধকারে বাতিঘরটার দিকে তাকিয়ে চুরুট টানতে থাকলেন। আবার সেই লাল আলো, ঘাতক হাওয়া এবং খাঁড়িতে লাশ পড়ার সম্ভাবনা কর্নেলের মগজে ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ পরে কুণ্ডনাথনের সাড়া এলো। সে জানে তার জন্য দরজা খুলে রাখেন কর্নেল, কিন্তু লোকটি অতিশয় ভদ্র। খ্রিশ্চান মিশনারি স্কুলে কবছর পড়েছিল, বিলিতি আদব কায়দা জানে। টেবিলে কফি রেখে সে উর্দির পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ দিল। বলল, মেরি রিসেপশনে নতুন এসেছে। তারিখটা আমার মনে ছিল, 27শে অগস্ট। সন্ধ্যা 6টায় চেক ইন করেছিল। মেরিকে বলা মাত্র রেজিস্টার দেখে লিখে দিল। ওকে বলেছি আপনার দরকার আছে। কাগজটা খুলে নিরাশ হয়েছিলেন কর্নেল। সুমিত্র গুহরায় নয়, AK দাশগুপ্ত এবং ঠিকানা কলকাতারই। কর্নেল বললেন, তুমি লাশটা দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি দেখে এসে বললাম ম্যানেজার সাহেবকে। উনি বললেন চেপে যাও। সকাল 6টায় চেক আউট দেখিয়ে দিলেন রেজিস্টারে। 6:30 একটা বাস ছাড়ে। চন্দনপুরম স্টেশনে 9টায় কলকাতার ট্রেন। পাক্কা হিসেব। চেহারা মনে পড়ছে? এই রোগা মতো। গায়ের রং? ফর্সা। সঙ্গে ক্যামেরা ছিল? ছিল, একটা সুটকেসও ছিল। সৌমিত্র হোটেল দ্য শার্কে উঠেছিল 22শে অগস্ট সকাল 9টায়। সেখান থেকে চেক আউট করে 27শে অগস্ট বিকেল 3টে। চন্দনপুর স্টেশনে আপ মাদ্রাজ মেল পৌঁছয় সন্ধে 6টায়। কাজেই পুলিশের তদন্তে কোনো গণ্ডগোল নেই। বিশেষ করে তার ফেরার টিকিট ছিল ওই ট্রেনেরই। রেলে তদন্ত করে পুলিশ জেনেছে সৌমিত্র গুহরায় নির্দিষ্ট বগির নির্দিষ্ট বার্থেই ফিরে গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণে সে ওই ট্রেনে কলকাতায় যায়নি। 2, তার টিকিটে অন্য কেউ গিয়েছিল। টিকিট কি সে কাউকে বেচে দিয়েছিল, নাকি তার টিকিট চুরি করা হয়েছিল? 3, সে কোনো কারণে নাম বদলে CV-তে উঠেছিল এবং সকালে তার থ্যাতলানো লাশ খাড়িতে পাওয়া যায়। শনাক্ত করার মতো কোনো জিনিস লাশের সঙ্গে ছিল না, কিন্তু শুধু কুণ্ডনাথন তাকে চিনতে পেরেছিল। পয়েন্টগুলো মাথায় রেখে কর্নেল বললেন, তুমি সকালে খাঁড়িতে কেন গিয়েছিলে কুণ্ডনাথন? আমি অনেকে গিয়েছিল স্যার। তুমি কি তাকে রাত্রে হোটেল থেকে বেরোতে দেখেছিলে? ডিনার খেয়েই উনি বেরিয়ে যান। কিছু বলে গিয়েছিল তোমাকে বা অন্য কাউকে? না স্যার, হোটেল তো 24 ঘন্টা খোলা থাকে। আমরা শিফট ডিউটি করি। ওর ক্যামেরা, সুটকেস বা অন্য জিনিসপত্র কি হলো? আমি সামান্য টাকার চাকরি করি স্যার। কোনো বিপদ হলে আমার পরিবার ভেসে যাবে। তোমার কোনো ক্ষতি হয় এমন কিছু করব না কুণ্ডনাথন। আমাকে আশা করি তুমি ভালো জানো। তুমি বুদ্ধিমান কুণ্ডনাথন। তোমার ভালোভাবে বেঁচে থাকার জন্য চাই শুধু খানিকটা সাহস। আর দেখো, আমি একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার। তুমি আমার উপর ভরসা রাখতে পারো। স্যার, ম্যানেজার সাহেব নিয়ে গিয়েছিলেন, হয়তো নষ্ট করে ফেলেছেন। কথাটা বলেই সে চলে গেল। উঠে গিয়ে কর্নেল দরজা বন্ধ করলেন।
ঘরে শুধু টেবিল বাতিটা জ্বালিয়ে রেখে ব্যালকনিতে এসে বসলেন। ওপরে 3টে সুইট এবং 3টে ব্যালকনি। কর্নেলেরটা পূর্বমুখী, অন্য দুটো দক্ষিণমুখী, তাই দেখা যায় না। তাছাড়া কর্নেলের এই সুইটের পরই সিঁড়ি, অন্য দুটি সুইট সিঁড়ির উল্টো দিকে। একটা করিডোর হয়ে পৌঁছতে হয় সেই দুটিতে। কর্নেল ভাবলেন, তাহলে নিখোঁজ সুমিত্র গুহরায়ের খোঁজ পাওয়া গেল। এর পরের ধাপ গোপাল কৃষ্ণনের কাছে পৌঁছনো। লোকটা তো আপাত দৃষ্টিতে অতিশয় ভদ্র, যুক্তিবাদীও বটে, কিন্তু সুমিতের ব্যাপারে নিছক পুলিশের ঝামেলা এড়াতেই ব্যাপারটা চেপে যাওয়া এবং তার জিনিসপত্র গাপ করা কর্নেলের সঙ্গত মনে হচ্ছে না। ঝামেলাটা কি আর হতো, একজন বোর্ডার বেঘরে মারা পড়তেই পারে। কোনো হোটেল নিজস্ব এলাকার বাইরে বোর্ডারের কিছু ঘটলে তার জন্য দায়ী হতে পারে না, আইনতই পারে না। কাজেই গোপাল কৃষ্ণনের আচরণ খুবই সন্দেহজনক লাগলো কর্নেলের কাছে। কিন্তু আগ বাড়িয়ে তাকে চার্জ করতে গেলে হিতে বিপরীত হতে পারে। একটা ব্যাপার স্পষ্ট, রিসেপশনিস্ট মেরির সঙ্গে কুণ্ডনাথনের বোঝাপড়া আছে। ম্যানেজারের সঙ্গে মেরির হেসে হেসে কথাবার্তা বলা অবশ্য দেখেছেন কর্নেল, সেটা চাকরির স্বার্থেই বলা যায়। কুণ্ডনাথনের সঙ্গে মেরির বোঝাপড়া না থাকলে নাম ঠিকানাটা কর্নেল পেতেন না, কিন্তু নাম ঠিকানার বদলে কুণ্ডনাথনকে সরাসরি জিজ্ঞেস করলেই তো সুমিত্রকে আবিষ্কার করতে পারতেন। কর্নেলের মনে হলো একটু তিনি ভুল করে ফেলেছেন। মেরির সঙ্গে কুণ্ডনাথনের বোঝাপড়া থাক বা নাই থাক, মেরিকে তার তদন্তের সুতোয় জড়িয়ে ফেলেছেন। এর অবশ্য কোনো দরকারই ছিল না। না, হয়তো ঠিক করছি। গোপাল কৃষ্ণনের কানে ব্যাপারটা দৈবাত গেলে তার প্রতিক্রিয়া বোঝা যাবে। সে নিজে থেকেই আমার সঙ্গে বোঝাপড়ায় আসতে চাইবে। দেখা যাক। চুরুটটা নিভে গিয়েছিল, লাইটার জ্বালিয়ে ধরিয়ে নিলেন। বাইরে গাড়ির শব্দ শোনা গেল। উঠে গিয়ে পশ্চিমের জানালায় উঁকি দিলেন কর্নেল। পোর্টিকো থেকে সেই গাড়িটা বেরিয়ে যাচ্ছে। গেট পেরিয়েই চন্দনপুরমের দিকে চলে গেল খুবই জোরে। কর্নেলের ঘুম ভেঙে গেল। দরজায় কেউ টোকা দিচ্ছিল। টেবিল বাতি জেলে ঘড়ি দেখলেন, 12:20। কে? আমি, কুণ্ডনাথন স্যার। কি ব্যাপার কুণ্ডনাথন? এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত স্যার, কিন্তু এই ভদ্রমহিলার জন্যই আপনার ঘুম ভাঙাতে হলো। কোথাও কোনো ক্রুর স্বার্থ ওত পেতে আছে ভেবে আগে রিভলভারটা কর্নেল হাতে নিলেন, তারপর ঘরের আলো জ্বেলে দিলেন। আইহোলে চোখ রেখে দেখলেন কাঁচো মাচো মুখে কুণ্ডনাথন দাঁড়িয়ে আছে এবং তার পেছনে সেই প্রেমিকা। রিভলভার দেখে কুণ্ডনাথন নকচকিয়ে গেল। স্যার, এই ভদ্রমহিলা আপনার সাহায্য চান। কি সাহায্য? ভদ্রমহিলা ঘরে ঢুকে কর্নেলের পা ছুতে ঝুঁকল। আপনি আমার বাবার মতো, আমাকে বাঁচান। আমি ভীষণ বিপদে পড়েছি। আমাকে লাউঞ্জে বসিয়ে রেখেও চলে গেল, এখনো ফিরছে না। আমার ভয় করছে। আপনি কলকাতা থেকে এসেছেন, তাই ওকে বললাম আপনার কাছে নিয়ে যেতে। বসো, আগে শান্তভাবে বসো। কর্নেল ওকে চেয়ারে বসিয়ে দিলেন। কুণ্ডনাথনকে বললেন, ম্যানেজার সাহেব কি বাড়ি চলে গেছেন? রাত 10:30টায় গুপ্তা সাহেবের গাড়িতে চলে গেছেন। কে গুপ্তা সাহেব? মাদ্রাজে থাকেন, জানেশ্বরজির কারবারের পার্টনার। মাঝে মাঝে আসেন এই হোটেলে। ম্যানেজার সাহেবের সঙ্গে বন্ধুত্ব আছে। গাড়িতে আর কে গেল দেখেছো? তাকে চিনি না, চুস্ট পাঞ্জাবি পরে এসেছিলেন। উনি এলে ওর সঙ্গে গুপ্তা সাহেব আর ম্যানেজার সাহেব বেরিয়ে গেলেন। ঠিক আছে, তুমি এসো, দরকার হলে তোমাকে ডাকবো। পালিয়ে বাঁচার ভঙ্গিতে কুণ্ডনাথন সিঁড়ি বেয়ে নেমে গেল। কর্নেলের হাতে রিভলভার দেখার আশা করেনি সে। কর্নেলও অবশ্য একটু বাড়াবাড়ি করে ফেলেছেন, কিন্তু যে কোনো অবস্থার জন্য তৈরি থাকা তো ভালোই। এ একটা ফাঁদ হতেও পারত। দরজা বন্ধ করে যুবতীর মুখের দিকে তাকালেন। প্রেমিকার সৌন্দর্য ছত্রখান। কর্নেলের চোখ কবির নয় যে বিষাদময়ী প্রতিমার সৌন্দর্য দেখতে পাবেন, তাছাড়া ওই মুখে বিষাদ নয়, উদ্বেগ আর আতঙ্ক নখের আঁচড় কেটেছে। কর্নেল বললেন, কি নাম তোমার? দীপা।
দীপা কি? দীপা মিত্র। তোমার সঙ্গীর নাম কি? অমল দাশগুপ্ত। 1 মিনিট। টেবিলে রাখা কিটব্যাগের চেন টেনে কুণ্ডনাথনের দেওয়া কাগজটা বের করলেন, ওর সামনে খুলে বললেন, দেখো তো, চেনা মনে হয় নাকি? দীপা নাম ঠিকানাটা পড়ে দেখেই চমকে উঠল। কিন্তু অমলেরই নাম ঠিকানা। বাই এনি চান্স তুমি সুমিত্র গুহ রায় নামে কাকেও চেনো? চিনতাম, অমলের বন্ধু ছিল, আমার কয়েকটা ছবি তুলে দিয়েছিল, কাগজে তার ছবি দেখেছিলাম। তার কি হয়েছিল অমল জানে। এখান থেকে অমলকে সুমিত্রা একটা চিঠি লিখেছিল। কি লিখেছিল? আমি পড়িনি। অমল বলছিল সুমিত্রকে নাকি কারা ফাঁদে ফেলে মার্ডার করেছে। তোমরা এখানে কবে এসেছো? গতকাল সকালে। কোথায় উঠেছো? অমলের এক মাদ্রাসি বন্ধুর একটা কটেজ আছে সেখানে। অমল বলেনি কেন এখানে এসেছে? জায়গাটা নাকি দেখার মতো, খুব নির্জন বীচ। আমার ভয় হচ্ছে অমল আর বেঁচে নেই, হয়তো সুমিত্রের মতো তাকেও খারাপ ট্র্যাপ করেছে। কর্নেল সাহেব, আপনি একটা কিছু করুন। আমাকে তুমি চেনো? চিন্তার না, হোটেলের বেয়ারা ভদ্রলোক বলল আপনার নাম কর্নেল নীলাদ্রি সরকার, আপনি আমাকে সাহায্য করতে পারেন। তুমি লাউঞ্জ থেকে থানায় ফোন করলে না কেন? আমরা লিগালি স্বামী স্ত্রী নই। পুলিশ যদি... বুঝেছি। অমল কোথায় যাচ্ছে বলে যায়নি? কিছু না, বলে গেল ঘন্টাখানেক পরেই ফিরবে। কোথায় যাচ্ছে তুমি জানতে ইনসিস্ট করোনি কেন? আমার মাথায় আসেনি, ভাবলাম পত্রিকা পড়ে 1 ঘন্টা কাটিয়ে দেব। তুমি কি করো? একটা প্রাইভেট কোম্পানিতে স্টেনো টাইপিস্ট। বাড়িতে কে কে আছেন? বাবা বেঁচে নেই, মা আমার কাছে থাকে, দাদা রাঁচিতে থাকে। কর্নেল সাহেব, আপনি একটু খোঁজ নিন প্লিজ। আমার কেন যেন মনে হচ্ছে ওর কোনো বিপদ হয়েছে। এখানে আসার পর অমলের সঙ্গে কাকেও মিট করতে দেখেছো? কারোর সঙ্গে ওর চেনা জানা আছে বলে মনে হয়নি। ওর মাদ্রাসি বন্ধু তো কলকাতায় থাকে, তার কাছে কটেজের চাবি নিয়ে এসেছি আমরা। অমল কি করে? একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি। তুমি নিচে লাউঞ্জে গিয়ে অপেক্ষা করো, আমি যাচ্ছি। একটা কথা, কেউ বাইরে যেতে ডাকলে যাবে না, এমনকি কুণ্ডনাথন ডাকলেও না। 2 মিনিটের মধ্যে আমি যাচ্ছি। দীপা বেরিয়ে গেলে কর্নেল পোশাক বদলে নিলেন। রেনকোট টুপি চড়িয়ে এবং অস্ত্রটি বুকের কাছে সহজ আয়ত্তে রেখে বের হলেন। দরজা লক করে আস্তে সুস্তে নেমে গেলেন। লাউঞ্জে দীপা দাঁড়িয়েছিল। রিসেপশনে মেরির বদলে এখন আরুল্যান্থান। কুণ্ডনাথনকে দেখতে পেলেন না। আরুল্যান্থান সম্ভাষণ করে বলল, খারাপ কিছু কি ঘটেছে স্যার? পুলিশকে জানিয়ে দিন না। স্মার্ট ছোকরা আরুল্যান্থানকে মার্কিন ব্ল্যাক বলে ভুল হতে পারে। গলায় সোনার চেনে ক্রস ঝুলছে, গায়ে লাল গেঞ্জি, পরনে ব্যাগি প্যান্ট, ঝাঁকড় মাকড় কোঁকড়া চুল। কর্নেল ওকে বললেন, খারাপ কিছু ঘটার কথা ভাবছো কেন তুমি? মেরি বলছিল ওই মহিলার স্বামী নিখোঁজ হয়েছে। অ্যান্ড ইউ নো দ্য স্নেক উইন্ড স্যার। আরুল্যান্থানের মুখে সবসময় হাসি মেখে থাকে, কাউন্টারে যেন দাঁড়িয়ে নেই, নাচছে। কর্নেল দীপাকে বললেন, চলো আগেই তোমাকে কটেজে পৌঁছে দিই। তোমাদের কটেজটা একবার দেখা দরকার। কটেজে অমল যায়নি, গেলে একা কেন যাবে? কর্নেল কোনো কথা বললেন না। নির্জন রাস্তায় দূরে দূরে দাঁড়ানো ল্যাম্পপোস্ট থেকে নিষ্প্রভ আলো ছড়াচ্ছে। দুধারে বসতি নেই, টিলা, বালিয়াড়ি, কেয়াজোপ আর বড় বড় পাথরের চাই ঘেঁষে ঘন উঁচু নিচু জঙ্গল। সতর্ক দৃষ্টি রেখে হাঁটছিলেন। কিছুক্ষণ পরে রাস্তা বাঁ দিকে বেঁকে গেল, সেদিকটায় বসতি। ডান দিকে খোয়া ডাকা সংকীর্ণ রাস্তা গেছে সমুদ্রের সমান্তরালে। বাঁকের মুখে দীপা বলল, এই দিকে। খোয়া ডাকার রাস্তাটা উতরাই, নিচু টিলার ঢেউ খেলানো বিস্তার, কোথাও নগ্ন, কোথাও জঙ্গলে ঢাকা। ছোট ছোট বাংলো বাড়ি এখানে ওখানে এলোমেলো দাঁড়িয়ে আছে। একখানে দীপা ডাইনে ঘুরল। সামনে কাঠের বেড়া এবং গেট। গেটের আগর সরিয়ে টালি ঢাকা ছোট্ট বাংলোর সামনে দাঁড়ালেন। সমুদ্রের শব্দ কানে এলো এতক্ষণে। বারান্দায় কম পাওয়ারের বাল্ব জ্বলছিল। দীপা দরজার তালা খুলে দিল। কর্নেল দেখলেন ভেতরেও আলো জ্বালানো আছে। দীপা একটা জানালা খুলে বলল, এখান থেকে সমুদ্র দেখা যায়। এই অবস্থায় তার মুখে সমুদ্রের সংবাদ অপ্রত্যাশিত ছিল, কিন্তু কর্নেলের তত্ত্ব অনুসারে যৌবনের উপাদানগুলি এইরকমই হয়, নিজস্ব ধর্ম মেনে চলে। দীপা বলল, এটা বসার ঘর, ওটা বেডরুম, ওদিকে কিচেন আছে। আমরা অবশ্য রান্না করিনি।
বেডরুমটাও ছোট, ডাবল বেড, একটা খাট, দেয়ালে ঝোলানো ডিমালো আয়না, তার নিচে একটা ছোট্ট টেবিলে কিছু প্রসাধন সামগ্রী, কোনার দিকে একটা ওয়ার্ড্রোব। হাতে সময় কম, তোমরা সঙ্গে নিশ্চয়ই সুটকেস এনেছ? সুটকেস আর উইকেট ব্যাগটা সুটকেসের চাবি তোমার কাছে আছে? আছে। ততক্ষণে বিছানার কোনায় পড়ে থাকা কিটব্যাগটা কর্নেল খুলে ফেলেছেন। ময়লা জামা কাপড় ছাড়া আর কিছু নেই। দুদিকের চেন খুলে দেখলেন শূন্য। কিন্তু আপনি কি খুঁজছেন? এবার তোমার হ্যান্ডব্যাগটা দেখতে চাই। দীপা কথা না বলে তার কালো হ্যান্ডব্যাগটা দিল। 3টে 100 টাকার নোট, কয়েকটা 10, 5, 2, 1 টাকার নোট এবং খুচরো পয়সা দেখতে পেলেন দুদিকের দুটো খোপে। মেয়েদের হ্যান্ডব্যাগে অনেকগুলো খোপ থাকে কেন? কর্নেলের কাছে দুর্ভেদ্য রহস্য। 2টো রেলের টিকিট বেরোলো, জার্নির তারিখ আগামীকাল সকালের ট্রেনে। তোমাদের সকালে কলকাতা ফেরার কথা তাহলে? আপনি কি খুঁজছেন? জানি না। সুটকেসটা খোলো। সুটকেসে দুজনেরই জামা কাপড় ঠাসা। যত দ্রুত সম্ভব দেখে নিয়ে ওপরকার চেন টেনে হাত ভরলেন। অমলের অ্যাড এজেন্সির নেম কার্ড বেরোলো অনেকগুলো। কর্নেল একটা নিলেন। তারপর একেবারে কোণা থেকে বেরোলো একটা ইনল্যান্ড লেটার। দেখেই বুঝলেন যা খুঁজছিলেন পেয়ে গেছেন। সুমিত্রের চিঠি, 27 আগস্ট লেখা। চিঠিটায় চোখ বুলিয়ে পকেটে ভরে বললেন, তুমি এখানেই থাকো। আমার ধারণা এখানে থাকাই তোমার পক্ষে নিরাপদ। কিন্তু সাবধান, আমি কিংবা অমল না ডাকলে দরজা খোলো না। জানলা দিয়ে আগে দেখে নিও। আর কোনো হামলা হলে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করবে। আশেপাশের কটেজ থেকে লোকেরা বেরিয়ে আসবে, তবে আমার বিশ্বাস তত কিছু করবে না। আমার ভয় করছে। বরং আপনার হোটেলে। না, সাহসী হও। বলেই কর্নেল বেরিয়ে এলেন। উনি জানতেন যে টিলার ওপর এইসব কটেজ করেছেন বিত্তবান মানুষেরা। তার নিচে বিচ নেই, ওদিকটায় গভীর খাঁড়ি। সমুদ্রের ধাক্কায় টিলার পাথরে পাঁজর বেরিয়ে পড়েছে। বাঁকের মুখে পৌঁছে দেখলেন সিভিউয়ের দিক থেকে একটা গাড়ি আসছে। একটা কেয়া ঝোপের আড়ালে গেলেন। গাড়িটা চলে গেল চন্দনপুরম বস্তির দিকে। এই গাড়িটাই হোটেলের পোর্টিকোতে দেখেছিলেন। সম্ভবত গোপালকৃষ্ণনকে হোটেলে ফেরত দিয়ে এলো। তারপর আচমকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো, বিরক্তিকর বৃষ্টি। প্রায় 1.25 কিলোমিটার চলার পর বাঁ দিকে বিচে নামার রাস্তা। এখান থেকে সিভিউয়ের আলো দেখা যাচ্ছিল। সংকীর্ণ পাথরের ইটে ঢাকা রাস্তার দুধারে কয়েকটা মাচা, যেখানে শঙ্খমালা, কড়ি, শঙ্খ এইসব সামুদ্রিক নিদর্শন বিক্রি করে স্থানীয় আদিবাসীরা। একটা মাত্র চায়ের দোকান, সিগারেট এবং পানও বিক্রি হয়। দৃষ্টিটা থেমে গেল। তখন বিচে নেমে এলেন। হঠাৎ মনে হলো কর্নেলের কি বিস্ময়কর তাঁর আচরণ। বাতিঘরে পাখি ওড়া পথে এগিয়ে যাওয়ার অ্যাডভেঞ্চার একটা কঠিন ঝুঁকি, এবং সেই ঝুঁকি নিতে তিনি কখনোই চাননি। কিন্তু এখন উনি ঝুঁকি নিচ্ছেন। কর্নেলের স্বভাব, ঝুঁকি নিলে আর পিছু হটেন না। হটলেনও না। পাথরের ঘরগুলো যেখানে শেষ হয়েছে সেখানে উঁচু বালিয়াড়িতে ঝাউবনে উঠে গেলেন। সিভিউ চোখে পড়ল। এবার সত্যিকার অ্যাডভেঞ্চার শুরু হলো। দিনের আলোয় বাইনোকুলারে যেমনটা দেখেছেন তেমনটা নয়। বড় বড় পাথর, দুর্ভেদ্য সরবন এবং বালিয়াড়ির দুর্গম জঙ্গলে ঢাকা ছোট ছোট টিলা। টিলার নিচে গভীর খাঁড়িতে সমুদ্র ভয়ঙ্কর গর্জন করছে। কিন্তু এখন আর পিছিয়ে আসা অসম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টে একবার দলছাড়া হয়ে এমনি অবস্থায় পড়েছিলেন, কিন্তু তখন তিনি ছিলেন তরুণ। আবার একটা বালিয়াড়ি এলো সামনে। কালো পাথর ঢুকে আছে বালির ভেতর। এসে সুবিধাই হলো উপরে ওঠার। আকাশে নক্ষত্র দেখা যাচ্ছে না। বিদ্যুৎ চমকাচ্ছে দক্ষিণ এবং পূবে সমুদ্রের শিয়রে। কর্নেলকে একটু বিশ্রাম নিতে হলো। সেই সময় পূর্বে অনেক দূরে সমুদ্রের বুকে আলো জ্বলতে নিতে দেখলেন। বাইনোকুলারে চোখ রাখতেই একটা জাহাজ দেখা গেল। ঢেউয়ের আড়ালে ঢাকা পড়ছে বারবার। জাহাজটা যে দূরের সমুদ্রে সরে যাচ্ছে তাতে ভুল নেই। জাহাজ নিয়ে এখন আর চিন্তার মানে হয় না। আবার বিদ্যুতের চমক। এতক্ষণে সামান্য দূরে বাতিঘরটা দেখতে পেলেন। স্বস্তির শ্বাস পড়ল কর্নেলের। বালিয়াড়ি থেকে নেমে পাথর আর জঙ্গলের ভেতর দিয়ে বাতিঘরের টিলার নিচে পৌঁছলেন। কিছুক্ষণ গুঁড়ি মেরে বসে
চারদিকটা খুঁটিয়ে দেখছিলেন। ঘন ঘন বিদ্যুৎ জ্বলছে ওঠায় পারিপার্শ্বিক স্পষ্ট হয়ে উঠছিল। কোনো লোক নেই, সন্দেহজনক কোনো শব্দও শুনতে পাচ্ছেন না, শুধু খাড়ির নিচের সামুদ্রিক গর্জনটা ছাড়া। বাতিঘরের দরজা দক্ষিণ পশ্চিম কোণে, কারণ নদীকেই টিলায় ওঠার রাস্তা বেয়ে ওঠার সময় হাওয়ার তোলপাড় চলছিল। দরজার কয়েক মিটার দূরে পৌঁছে টর্চের আলো ফেললেন, চমকে উঠলেন। দরজা হাট করে খোলা। সবে পা বাড়িয়েছেন, হঠাৎ খাড়ির দিক থেকে একটা জোরালো হাওয়া এসে ধাক্কা দিল। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লেন। মনে হলো হাওয়াটা কর্নেলকে টানছে। উপর হয়ে পড়ে হাতের কাছে একটা ঝোপের গোড়া চেপে ধরলেন। টর্চটা শুদ্ধ চেপে ধরেছিলেন। কর্নেলের রেনকোট খুলে যাওয়ার উপক্রম। তারপরেই শুনলেন বাতিঘরের ভেতর তীক্ষ্ণ শীষের শব্দটা যেন সত্যিই ঘুরে ঘুরে উপরে উঠে যাচ্ছে। বাতিঘরের লোহার কপাটও ঝনঝন শব্দে কাঁপছে। শীষের শব্দে কানে সোচ ঢুকে যাচ্ছিল। টুপিটা উড়ে গেছে কখন মাথা থেকে। মাথা কাত করে অন্য হাতে কানে আঙুল গুঁজে দিলেন। টর্চ শুদ্ধ হাতটা ঝোপের গোড়া আঁকড়ে রইল, কারণ ওই হাতটা ছাড়লেই কর্নেলকে হাওয়াটা টেনে নিয়ে গিয়ে ওই বাতিঘরে ঢোকাবে। কোনো সাংঘাতিক ঘটনা যত দীর্ঘক্ষণ বলে মনে হয়, আসলে ততক্ষণ দূরে ঘটে না। এই ঘটনাটা 5 মিনিট না 3 মিনিট নাকি 1 মিনিট ধরে ঘটল তা বলা যাবে না। তারপর সত্যিই যেন শ্বাস ছাড়ার মতো শব্দ ভেসে এলো সমুদ্রের দিক থেকে। অজস্র বাষ্পীয় রেল ইঞ্জিনের একসঙ্গে বাষ্প ছাড়ার মতো আওয়াজ। স্নেকউইন কর্নেলের দেখা হয়ে গেল। অদ্ভুত এবং বিস্ময়কর অভিজ্ঞতা। এবং হয়তো কর্নেল দৈবাত বেঁচে গেলেন। বাতিঘরে ঢুকে যাওয়ার পর ভুতুড়ে হাওয়াটা এসে পড়লে কর্নেলকে নিশ্চয়ই ঘুরপাক খাইয়ে উপরে তুলত এবং জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিত। ঘড়ি দেখলেন কর্নেল, রাত 2:35। টর্চের আলোয় টুপিটা সেই ঝোপের গায়ে আটকানো অবস্থায় খুঁজে পেলেন। এবার উঠে দাঁড়ানো উচিত, চুরুট টানাও খুব দরকার। যা দেখলেন তার না বুঝে চলে যাওয়া উচিত হবে না ভাবলেন কর্নেল। বাতিঘরের লোহার কপাট ভেতরের দিকে খোলে। টর্চের আলোয় দেখলেন প্রকাণ্ড একটা তালার মাথার দিকটা কাটা এবং গলে গেছে কিছুটা। অ্যাসিটিলিন দিয়ে কাটা, অতএব মানুষেরই কাজ। তার মানে স্নেকউইন দরজা ভাঙে না, সম্ভবত বাতিঘরের গায়ের ফোকরগুলো দিয়ে ঢোকে। এখন দরজা খোলা পেয়েছিল। সাবধানে টর্চের আলো ফেলে ভেতরে ঢুকে গেলেন। ঘোরালো লোহার সিঁড়িতে কাদাবালি আর ঘাসের কুটোয় কি জুতোর ছাপ। আতস কাচের ছাপগুলো পরীক্ষা করলেন। কারা ওপরে উঠেছিল কিছুক্ষণ আগে। অনেকগুলো ধাপ ওঠার পর কালো পাথরের দেয়ালে রক্তের ছাপ চোখে পড়ল কর্নেলের। রক্তটা টাটকা। তাহলে কি কেউ একটু আগে ভেতরে ঢুকেছিল এবং স্নেকউইন ধাক্কা মেরে তাকে রক্তাক্ত করতে করতে ওপরে তুলে ছুঁড়ে ফেলল? কর্নেলের যুক্তিবোধ ওলটপালট হয়ে যাচ্ছিল। শরীর এবং মেধার পার্থক্য তাকে বাঁচালো। উঠতে কষ্ট হচ্ছিল, কিন্তু পিছু হটা কর্নেলের ধাতে নেই। প্রায় 60 ফুট উঠতে জায়গায় জায়গায় তেমনই জুতোর দাগ এবং রক্তের ছোপ দেখতে পেলেন। উপরতলায় প্রচণ্ড হাওয়ার তোলপাড়। কিছুক্ষণ বসে দম নেওয়ার পর পূবের জানালার ফাঁকে চাপ চাপ রক্ত দেখে শিউরে উঠলেন কর্নেল। রক্ত সবে জমাট বাঁধতে শুরু করেছে। তারপর চোখে পড়ল মেঝেতে দেয়ালের নিচের খাঁজে আটকে আছে এক টুকরো ছেঁড়া দড়ি। স্নেকউইন্ডের টানেই সম্ভবত খাঁজে আটকে গেছে। ইঞ্চি 5 রক্তাক্ত দড়ির এদিকটায় গিঁট আছে। বৃত্তাকার পাথরের কুণ্ডের মতো একটা জায়গায় পর্তুগিজ বা মুঘলরা আগুন জ্বালিয়ে রাখত। সেখানে প্রায় 1 মিটার গর্ত, ইন্ধন বোঝাই করার জায়গা। বাঁ হাতের 2 আঙুল চিমটের মতো করে দড়িটা তুলে সেখানে ফেলে দিলেন। কেন এমন করলেন কর্নেল জানেন না। অনেক সময় নিজের অজ্ঞাতসারে, সম্ভবত ইনটিউশন, এই ধরনের কাজ করায়। এরপর আপাতত এখানে আর কিছু করার ছিল না কর্নেলের। জুতোর ছোপগুলো আগের মতো এড়িয়ে নিচে নামলেন।
তারপর বেরিয়ে এলেন। ক্লান্তিতে পাথর শরীর টেনে টেনে মাতালের মতো টলতে টলতে হাঁটছিলেন কর্নেল। এবার সোজা রাস্তায় ফিরে যাওয়াই উচিত। জনেশ্বরজির সেই প্রাসাদপুরীতে আলো জ্বলছে। সেখানকার রাস্তা এড়িয়ে গুড়ি মেরে ঝোপঝাড়ের ভেতর দিয়ে কিছুটা চলার পর পিচ রাস্তায় উঠলেন। এই রাস্তা গেছে সিভিউয়ের সামনে দিয়ে। জনেশ্বরজির বাড়ি থেকে কিছু দূর অন্তর একটা করে লাইট পোস্ট। সেই হালকা আলোয় কর্নেলকে দানব বা পিশাচের মতো দেখানো স্বাভাবিক। সিভিউয়ে পৌঁছলেন রাত 3টে। দুজন নাইট গার্ডকে ঝিমোতে দেখেছিলেন পোর্টিকোর সিঁড়িতে। প্রচণ্ড ক্লান্তিতে গলার ভেতরটা শুকনো, জিভ ব্লটিং পেপার। গেটের রড ধরে ঝাঁকুনি দিলেন। নিশুতি রাতের বিরক্তিকর এই শব্দ ওদের একজনকে জাগিয়ে দিল। সে আস্তে সুস্তে উঠে দাঁড়ালো এবং এগিয়ে এলো। ঘুম ঘুম চোখে সেলাম ঠুকে গেট খুলে দিল। আরুলান্থান রিসেপশন কাউন্টারে 2 পা তুলে ঘুমোচ্ছিল। টেবিলে শব্দ করে তাকে জাগালেন। সে কয়েক সেকেন্ড কর্নেলের দিকে তাকিয়ে থাকার পর পা নামিয়ে একটু হাসল। এনিথিং রং স্যার? না, এক গ্লাস জল খাওয়াতে পারো? কেন নয় বলে সে বেরিয়ে গেল ডাইনিংয়ের দিকে। কাছাকাছি একটা চেয়ারে বসে পড়লেন কর্নেল। আরুলান্থান জল এনে দিল। জল খেয়ে ধাতস্থ হলেন কর্নেল। এখন 1 পেয়ালা কফির দরকার ছিল, কিন্তু রাত 3টেই সেটা আশা না করাই ভালো। আরুলান্থান কর্নেলের দিকে তাকিয়ে আছে দেখে বললেন, ম্যানেজার সাহেব ফিরেছেন? না, উনি সকালে ফিরবেন বলে গেছেন। চুরুট ধরিয়ে চুপচাপ টানতে থাকলেন। কি করা উচিত ভাবছিলেন কর্নেল। থানায় ফোন করে জানাবেন? সুমিত্রের মতোই নির্বোধ অমল ফাঁদে পা দিয়ে বেঘরে মারা পড়েছে, নাকি সেই ঘাতক হাওয়া স্নেক উইন্ডের পাল্লায় পড়েছিল? আরুলান্থান কাউন্টারে ঢুকে বলল, আপনি কি ওদের ওখানে ছিলেন? কি হয়েছে? কাদের ওখানে? সেই স্বামী স্ত্রী। অদ্ভুত লোক। আপনি যাওয়ার ঘন্টা 2 পরে এলেন। কে? ভদ্রমহিলার স্বামী। আমি বললাম আপনি ওর স্ত্রীকে নিয়ে ওকে খুঁজতে বেরিয়েছেন, তখন চলে গেলেন ভদ্রলোক। তুমি ঠিক চিনতে পেরেছিলে? চেনার প্রশ্নই ওঠে না। ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন লাউঞ্জে ওর স্ত্রীর অপেক্ষা করার কথা ছিল। কাজেই আমি সব বললাম। তাছাড়া কুণ্ডনাথন আমাদের কথাবার্তা শুনে বেরিয়ে এসেছিল। সে চেনে, কারণ সে ডিনার সার্ভ করছিল ওদের। কিন্তু আপনি তাহলে কোথায় ছিলেন? ভদ্রমহিলাকে তাদের কটেজে পৌঁছে দিয়ে বিচে বসেছিলাম। আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। প্রায় 3:15 বাজে। আমার মনে হয় এবার আপনার শুতে যাওয়া উচিত। উঠে দাঁড়ালেন কর্নেল। তখনও তাঁর মনে প্রশ্ন, থানায় ফোন করে বাতিঘরের রক্তের খবরটা জানাবেন কিনা। স্যার, বলো। ব্র্যান্ডি আছে, দেব কি? আপনাকে সত্যি বড্ড ক্লান্ত দেখাচ্ছে। ধন্যবাদ বলে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। বাতিঘরের রক্ত অমলের নয়, এটা আপাতত আমার স্বস্তির কারণ। কিন্তু অমল কোথায় গিয়েছিল? কর্নেল যত রাতই জাগুন না কেন, ভোরে ওর ঘুম ভাঙবেই। 5টা থেকে 6টার মধ্যে যে কোনো সময়। আজ 6টায় ভেঙেছিল। সুইচ টিপে কুণ্ডনাথনকে ডাকলেন। ব্যালকনিতে গিয়ে দেখেন আকাশ নির্মেঘ এবং নীলাভ। বাইনোকুলারে বাতিঘরটা দেখে নিলেন। প্রশ্নটা হঠাৎ কর্নেলের মনে ধাক্কা দিল, কার রক্ত? কুণ্ডনাথন কফি নিয়ে হাজির হলো। বলল, আপনি যাওয়ার পর সেই ভদ্রলোক? জানি তো। খাড়িতে কি লাশ পড়েছে কুণ্ডনাথন? জানি না স্যার, একটু বেলা হলে জানা যাবে। কিভাবে জানা যাবে? এর আগে কিভাবে জানা গিয়েছিল? জনেশ্বরজির দারোয়ান বা কোনো কর্মচারী বাতিঘরের দিকে টট্টিতে যায়। দরজা খোলা দেখলে তাদের সন্দেহ হয়। আসলাম দরজা খোলে 9টা থেকে 10টার মধ্যে। এখন তো আসলাম পুলিশের হাজতে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি এসো, আমি কফি খেয়ে বেরোবো।
কুণ্ডনাথন শিলামটুকে চলে যাচ্ছিল। কর্নেল আবার তাকে ডাকলেন। আচ্ছা কুণ্ডনাথন, তুমিই বলেছিলে বর্ষার পর এই এলাকায় জগন্নাথ প্রজাপতি দেখা যায়। অনেক স্যার, অনেক দেখা যায়। তুমি বলেছিলে জগন্নাথ প্রজাপতি ধরা যায় না, কিন্তু আমি ধরব। দেবতাকে ধরা যায় না স্যার, ধরলে পাপ হয়। জীবনে একটু আধটু পাপ করে দেখা ভালো কুণ্ডনাথন। আমি তা ঠিক মনে করি না স্যার। কিন্তু কুণ্ডনাথন, আমরা কি না জেনেও কোনো পাপ করতে পারি না? আমি সামান্য লোক। আমি মনে করি না জেনে পাপ করলে ভগবান শাস্তি দেন না। কুণ্ডনাথন, না জেনে আগুনে হাত দিলে কি হাত পড়ে না? সে ভয়ার্ত চোখে তাকালো, তারপর কোনো কথা না বলে বেরিয়ে গেল। কর্নেল বুঝলেন স্পর্শকাতর জায়গায় খোঁচা দিয়েছেন। কিছুক্ষণ পরে গলায় ক্যামেরা, বাইনোকুলার এবং পিঠে কিট ব্যাগে প্রজাপতি ধরার নেটের স্টিক গুঁজে বেরিয়ে এলেন। লাউঞ্জ ফাঁকা। রিসেপশনে একজন অচেনা মধ্যবয়সী লোক ডিউটিতে এসেছে। সে খাতায় কিছু লেখালেখিতে ব্যস্ত। বেরিয়ে কটেজের দিকে হাঁটছিলেন। রাস্তায় শর্টস পরা এবং হাতের চেনে বাঁধা অ্যালসেশিয়ান নিয়ে এক বৃদ্ধকে দেখলেন। চন্দনপুরমের দিক থেকে দুটি মেয়ে এবং একটি ছেলে জগিং করে আসছে। দক্ষিণী চেহারা। কর্নেলের পাশ দিয়ে তিনটি তাজা যৌবন চলে গেল। ঘুরে তাদের কিছুক্ষণ দেখলেন। ওরা কি বাতিঘর পর্যন্ত যাবে? কটেজ এলাকা এখনো শুনশান, স্তব্ধ। ঘাসে গাছপালায় ভিজে কোমল ধূসরতা। এখনো প্রজাপতিদের বেরোনোর সময় হয়নি। রাতে দেখা কটেজটা খুঁজে বের করতে একটু সময় লাগলো, কিন্তু কাঠের গেটে তালা, ঘরের দরজায় তালা। ভোরেই চলে গেছে। এখন স্টেশনে গেলে হয়তো দেখা পাওয়া যাবে, কিন্তু এভাবে চলে যাওয়া কেন? বড় লজ্জার কারণ কর্নেলের পক্ষে। কর্নেলকে ডিটেকটিভ ভেবেছে। ডিটেকটিভ কথাটা আবার কর্নেলের বরাবরই অসহ্য। একটা গালাগালি বলেই গণ্য করেন, কারণ বিচ্ছিরি টিকটিকি টার্মের উৎস ওই কথাটাই। তবে তুরুপের তাস এখন কর্নেলের হাতে। সুমিত্রের সেই চিঠিটা। শেষ প্রান্তে একটা চওড়া পাথরে দাঁড়িয়ে রইলেন সূর্যোদয় দেখার জন্য। নিচে খাঁড়ি, পূর্বে সমুদ্রের শিয়রে লালচে মেঘ। মেঘ ক্রমে ঘন হচ্ছিল। সমুদ্র জুড়ে চাপ চাপ রক্ত তরঙ্গ। অসহ্য লাগলো। ফিরে এলেন। হোটেলের আগে মালিকে পুরনো বিচের পথ ধরলেন। মাচাগুলো এখনো খালি। চায়ের সেই দোকানটা সবে খুলেছে। একটা বাচ্চা আঁচ দেবার জোগাড় করছে। একজন বুড়ো আদিবাসী বেঞ্চে বসে আছে। দোকানদার দুনো জেলে ধ্যান করছে। বিচে সেই দৌড়বাজ ছেলেমেয়েদের দেখতে পেলেন। বালিতে গড়াগড়ি খাচ্ছে, বালি মাখছে। একটি মেয়ে দুঃসাহসে সমুদ্র ধারণ করতে বুক পেতে দাঁড়িয়ে গেল। একটা বড় ভ্রিকার ভাঙচুর হয়ে এসে তাকে ফেলে দিল। বাকি দুজন হেসে অস্থির হলো। এবার তিনজনেই বুক পেতে দাঁড়ালো। এখন সমুদ্র গলানো সোনার। কালো মেঘগুলো উঠে আসছে সমুদ্র পেরিয়ে। ক্যামেরায় টেলিলেন্সেটে তিনটে যৌবনের সমুদ্রকে আহ্বানের ছবি নিলেন। তারপর বিচে নেমে গত রাতের মতো অ্যাডভেঞ্চারে গেলেন। কর্নেলের এখন অবাক লাগছিল নিজের নৈশ স্পর্ধা স্মরণ করে। কি দুঃসাহস না দেখিয়েছেন তিনি। পাথর, টিলা, জঙ্গল এবং বালিয়াড়ির দুর্গমতা তো বটেই, সাপের কথাও ভাবেননি। যেখানে যেখানে কর্নেলের জুতোর ছাপ পড়েছিল, বালি বা বালি মেশানো মাটিতে সাবধানে মুছে বা তার উপর পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছিলেন। তারপর হঠাৎ মনে হলো এই সতর্কতা অকারণ। শেষে বালিয়াড়ির মাথায় উঠতেই সামনে একটু দূরে বাতিঘরের নিচের খাঁড়ি দেখা গেল। কর্নেলের হাত কাঁপছিল। বাইনোকুলারে তন্ন তন্ন করে খুঁজছিলেন কোনো ক্ষতবিক্ষত লাশ, কিন্তু কোনো লাশ নেই। বাতিঘরের উপর তলাটা দেখতে বাইনোকুলার তুলেছেন, অমনি একটা লোক ধরা পড়ল বাইনোকুলারে। তার একটা পাশ দেখা যাচ্ছিল, তার চোখেও বাইনোকুলার। সে দূরের সমুদ্রে কিছু দেখছে। কোনো ট্যুরিস্ট? ঝটপট ক্যামেরায় টেলিলেন্স পরিয়ে তার ছবি নিলেন। বালিয়াড়ি থেকে পিছু হটে নেমে একটা বড় পাথরের আড়ালে গুঁড়ি মেরে বসলেন। এখান থেকে সমুদ্র এবং বাতিঘরের শীর্ষ দেখা যায়, কিন্তু সমুদ্রের প্রকাণ্ড ব্রেকারগুলো বাঁধা। কাজেই বাতিঘরের লোকটাকে দেখতে থাকলেন। একটু পরে সে অদৃশ্য হয়ে গেল।
গেল তো গেলই। সময়ে আর কাটতে চায় না। কিছুক্ষণের জন্য রোদ ইচ্ছে মতো সবকিছুকে ছুঁয়ে থাকার পর সমুদ্রের দিকে সরে গেল। তারপর ঘন মেঘের ছায়া এসে পড়ল। বৃষ্টির ভয় করছিলেন, কিন্তু বৃষ্টিটা এলো না। সেই লোকটা বেরিয়ে এলো বাতিঘরের দরজা দিয়ে। অমনি আবার তার কয়েকটা ছবি তুললেন। সে এদিক ওদিক দেখে নিয়ে ওপাশের জঙ্গলে ঢাকা টিলার আড়ালে চলে গেল। কিন্তু তাকে চিনে ফেলেছেন কর্নেল, সেই গুপ্তা সাহেব। আর লুকোচুরি না করে বাতিঘরের নিচের রাস্তায় চলে এলেন। সেখান থেকে জনেশ্বরজির বাড়ির গেট পর্যন্ত পরিষ্কার দেখা যায়। গুপ্তা সাহেব জঙ্গল ঘুরে যে পিচ রাস্তায় পৌঁছেছিলেন তা বোঝা গেল। পিচ রাস্তার বাঁক ঘুরে আস্তে সুস্তে এসে জনেশ্বরজির বাড়িতে ঢুকে গেলেন। কর্নেলের মাথায় এখনো অন্য চিন্তা। বাতিঘরের পশ্চিম দিকে চলে গেলেন। তারপর বাইনোকুলারের নিচের খাড়িতে এতক্ষণে সত্যিই একটা লাশ দেখতে পেলেন। কোনো অনিবার্যতার জন্য প্রস্তুত থাকলে বুদ্ধিশুদ্ধি টাল খেয়ে যায় না। খুঁটিয়ে দেখছিলেন ফেনিল জলে দুলে দুলে ওঠা এবং পাথরের খাঁজে মাঝে মাঝে আটকে যাওয়া লাশের মাথাটা থেঁতলে চ্যাপ্টা হয়ে গেছে। পরনে পোশাক বলতে কিছু নেই। প্রকৃতি থেকে যেভাবে মানুষ আসে সেইভাবেই ফিরে গিয়েছে। আর এখানে থাকা ঠিক নয়। গুপ্তারও বাইনোকুলার আছে। ঝোপঝাড়ে মিথ্যে প্রজাপতি ধরার ভঙ্গিতে নেট খুলে কিছুক্ষণ ছোটাছুটি করার পর সোজা পিচ রাস্তায় উঠলেন। তারপর মাঝে মাঝে আকাশে বুনো হাঁসের আগাম দু একটা ঝাঁক খোঁজার চেষ্টা করতে করতে সেই ভিউয়ের দিকে আঁটা দিলেন। তাহলে কুণ্ডনাথের কথাটা ঠিকই ছিল। বাতিঘরে লাল আলো দেখা গেলেই নিচের খাঁড়িতে লাশ পড়া অনিবার্য। বেলা 9টায় কুণ্ডনাথন কর্নেলের ঘরে ব্রেকফাস্ট নিয়ে এলো। বিনীতভাবে সে জানতে চাইল, স্যার, জগন্নাথ প্রজাপতি ধরতে পেরেছেন কি? কর্নেল মাথা নাড়ায়। সে একটু হাসল, চেষ্টাকৃত হাসি। গত রাত থেকে তার মুখে উদ্বেগ, অস্বস্তি এবং কাতরতার গাঢ় ছাপ লেগে রয়েছে। সে কি বাতিঘরে কর্নেলের লাল আলো দেখার কথাই কুসংস্কারাচ্ছন্ন একজন সাধারণ লোকের প্রতিক্রিয়া? সে চলে যেতে ঘুরেছে, তাকে কর্নেল ডাকলেন। কুণ্ডনাথন। সে তাকালো শুধু, বোবা চাউনি চোখে। ম্যানেজার সাহেব ফিরেছেন? না স্যার। কাল রাতে গুপ্তা সাহেবের গাড়ি এদিক থেকে ফিরে যেতে দেখেছিলাম। গাড়ির শব্দ আমিও দুবার শুনেছি স্যার। একবার চন্দনপুরম থেকে এসে হোটেলের সামনে দিয়ে যাওয়ার, আর একবার কিছুক্ষণ পরে আবার চন্দনপুরমের দিকে যাওয়ার। রাতে আমার ঘুম হয়নি। আপনি ফিরলেন, তখনও জেগেছিলাম। তার মানে গুপ্তা সাহেব, ম্যানেজার সাহেব এবং সেই চুস্ত পাঞ্জাবি পরা ভদ্রলোক প্রথমে চন্দনপুরমে যান। ম্যানেজার সাহেবের গত রাতে বাড়িতে থাকার কথা শুনলাম। আরুলান্থান বা মেরিকে বলে গিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে গুপ্তা এবং সেই ভদ্রলোক জনেশ্বরজির বাড়িতে ফেরেন। তারপর গাড়ি ফের চন্দনপুরমে গিয়েছিল। সম্ভবত সেই ভদ্রলোককে পৌঁছে দিতেই গিয়েছিল। এরপরে গাড়িটা ফিরে আসার কথা। নিশ্চয়ই ফিরেছিল, তখন হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। তুমি জানো ওটা গুপ্তা সাহেবের গাড়ি? জানি। উনি এলেই ম্যানেজার সাহেবের সঙ্গে দেখা করতে আসেন। ম্যানেজার সাহেবের তো গাড়ি আছে দেখেছিলাম। শুনেছি গ্যারেজে দিয়েছেন, কলকবজা খারাপ হয়েছে। আপনি এসব কথা কেন জিজ্ঞেস করছেন স্যার? খাঁড়িতে একটা লাশ দেখে এলাম। কুণ্ডনাথনের গোঁপ কাঁপতে লাগলো, চোখ দুটো বড় হয়ে গেল। ফুঁস করে শ্বাস ছেড়ে বলল, আমি জানতাম। লাশটা উলঙ্গ, মাথা থ্যাঁতলানো। তাছাড়া বাতিঘরে প্রচুর রক্ত দেখেছি। সেই সাংঘাতিক হাওয়ার পাল্লায় পড়েছিল কেউ? দরজার তালা ভাঙা ছিল? হ্যাঁ, কিন্তু সমস্যা হলো কুণ্ডনাথন, তালা মানুষেরই ভাঙা, গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে। না না, স্নেক উইন্ডের তাপে তালা গলে যায় স্যার। 5 বারই দেখেছি তালা গলে গেছে, সবাই জানে। পুলিশ কি বলে শুনেছ? জানি না, আমি সামান্য লোক স্যার। তবে আসলামকে গ্রেপ্তার করার পর
সবাই বলছে আসলামই এই কাজটা করে, কিন্তু কেন সে তা করবে? এবার দেখুন, প্রমাণ হয়ে গেল। আসলাম থানায় হেফাজতে থাকা সত্ত্বেও তালা খুলে দরজা খুলে গেছে। বলুন স্যার, আসলাম কেন দোষী হবে? কুণ্ডনাথন, বাতিঘরের খাঁড়িতে আমার লাশ দেখার কথা চেপে যাও। কিন্তু স্যার। না, খবর পুলিশের কাছে বরাবর যেভাবে যায় সেভাবেই যেতে দাও। ঠিক আছে স্যার। কর্নেল পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে ওকে দিলেন। তোমার এবং মেরির বকশিস। সে টাকা নিয়ে সেলামটুকে চলে গেল। চুরুট টানতে টানতে চোখ বুজে কর্নেল ভাবছিলেন এবার তাঁর কি করা উচিত। সেই সময় পেছনের রাস্তায় ক্রমাগত গাড়ির শব্দ কানে এলো। উঠে গিয়ে জানালায় উঁকি দিলেন। পুলিশের জিপ, একটা ভ্যান, একটা অ্যাম্বুলেন্স, আরেকটা ক্রেন বসানো লাল রঙের ব্রেক ভ্যান চলেছে কনভয়ের মতো। পুলিশ যেভাবে খবর পায় সেইভাবেই পেয়েছে তাহলে। কর্নেল নিচে গিয়ে দেখলেন হোটেল কর্মচারীরা অনেকে গেটের কাছে, কেউ পোর্টিকোতে উত্তেজিতভাবে জটলা করছে। কুণ্ডনাথনকে দেখতে পেলেন না, ধরেই নিলেন সে বাতিঘরের খাঁড়ির দিকে ছুটে গেছে। ধীরে সুস্থে হাঁটছিলেন পিচের রাস্তায় কর্নেল। একবার পিছু ফিরে দেখে নিলেন সাইকেল রিক্সা, মোটর বাইক এইসব যানবাহনের ঝাঁক আসছে চন্দনপুরমের দিক থেকে। পায়ে হেঁটেও লোকেরা আসছে। স্নেক উইন্ডের ভয়ঙ্কর কীর্তি দেখতে এই উত্তেজিত অভিযান অনিবার্য ছিল। খবর হাওয়ায় রটে গেছে, নাকি ক্রেনটা দেখেই সবাই আসছে। জ্ঞানেশ্বরজির প্রাসাদের গেটে চাকর নকর ভিড় করে দাঁড়িয়ে আছে। সেই গাড়িটা লনে একটা গাছের তলায় নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে। পিচ রাস্তা বেঁকে গেছে পশ্চিমে। রাস্তা ধরে এগিয়ে চললেন কর্নেল। সেই রাস্তায় 10 কিলোমিটার এগোলে মাদ্রাসগামী হাইওয়ে পড়ে। আন্দাজ 50 মিটার যাওয়ার পর বাঁদিকে জঙ্গলের ভেতর একফালি পায়ে চলা পথ চোখে পড়ল। এই পথেই তখন গুপ্তা সাহেব বাতিঘর থেকে ফিরেছিলেন সম্ভবত। পথটার উপর কাঁটালতা গুল্ম ঝুঁকে আছে। প্রজাপতি ধরা নেটস্টিক দিয়ে কাঁটা সরিয়ে সরিয়ে হাঁটছিলেন কর্নেল। তারপর এক টুকরো খোলা বালিয়াড়িতে পৌঁছলেন। বালিয়াড়িতে সর্বন আর কেয়াঝোপ অজস্র, অনেক পাথরও গেঁথে আছে। হঠাৎ একটা কেয়াঝোপের তলায় কালো বালির এলোমেলো বিন্যাস দেখে থমকে দাঁড়ালেন। এদিক ওদিক দেখে নিয়ে সেখানে এগিয়ে গেলেন। হাঁটু মুড়ে বসে দেখেন এখানে কিছু পোড়ানো হয়েছিল এবং ছাইগুলো বালিতে ইচ্ছে করেই মেশানো হয়েছে। হাতড়াতে গিয়ে চমকে উঠলেন কর্নেল। কোনো সিনথেটিক জিনিসই পোড়ানো হয়েছে। আতশ কাছে পরীক্ষা করে নিশ্চিত হলেন জিনিসটা ফটো ফিল্ম। তলায় হাত পুরে ওলট পালট বালির সঙ্গে যে আতপোড়া কুচি বেরোলো সেগুলো অবশ্যই ফটোগ্রাফের। এ অবস্থায় সুমিত্রের ক্যামেরাটা কোথায় যেতে পারে অনুমান করা কঠিন নয়। দামি জাপানি ক্যামেরা খাঁড়ির জলে ফেলার মানে হয় না। গোপাল কৃষ্ণন অনায়াসে ব্যবহার করতে পারেন, কিন্তু সুমিত্রের তোলা কিছু ছবির নেগেটিভ এবং প্রিন্ট যে এখানে পোড়ানো হয়েছে এতে কর্নেল নিশ্চিত। কেয়াঝোপের তলায় দুষ্কর্মটা করা হয়েছে, তাই তা কাল রাতে বৃষ্টির আগে না পরে তা বোঝা গেল না। কর্নেল লক্ষ্য করলেন চারপাশে বালির অবস্থা কেমন যেন অস্বাভাবিক। পায়ের দাগ মুছে ফেলার চেষ্টা স্পষ্ট, তবে সেটা সম্ভবত ভোরের দিকে আলো ফোটার পর করা হয়েছে। কর্নেল ভাবলেন তার নিজের পায়ের ছাপ আর নষ্ট করার কোনো মানে হয় না। ঝোপটা গলে গেলেন। কেন গেলেন জানেন না। অনেক সময় দেখেছেন ইনটুইশন তাকে দিয়ে কাজ করিয়ে নেয়। কেয়া পাতার কিনারায় কাঁটা থেকে বাঁচতে গিয়ে টুকটুক করে লাল কয়েকটা ফোঁটা পড়ল। বালি তক্ষণি সেগুলো শুষে নিল। কারো রক্ত ছিটকে এসে পড়েছিল কেয়াঝোপটায়। রাতের বৃষ্টিতে ধুয়ে গেছে। সামনের বালি এবং ঘাসে ঢাকা বালি মেশানো মাটির দানাগুলো বাইনোকুলারের কাছে সেটে পাথরের চাইয়ের মতো দেখাচ্ছিল। ঘাসের পাতাও অস্বাভাবিক চওড়া। তলার রক্তের খয়েরি ধারা ছড়িয়ে আছে, তবে বালিটা এলোমেলো করে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডটা তাহলে এখানেই হয়েছিল। তারপর বাতিঘরের দরজার তালা গলিয়ে খুলে লাশটা তুলে নিয়ে গিয়ে ওপর তলার জানালা দিয়ে ঠেলে ফেলা হয়েছিল। তাই জানালায় অত বেশি রক্ত দেখেছি। কিন্তু এসব কাজ মাত্র একজনের সাধ্যের বাইরে, একাধিক লোক ছিল। তবে এবার আমি বুঝে গেছি লাশটা কার।
কাজেই কোনো গাছের ছায়ায় নিশ্চিন্তে বসে চুরুট টানা যেতে পারে। হোটেলের গেটে পৌঁছে পুলিশের দর্শন পেলেন। পুলিশের গাড়ি ছাড়াও কয়েকটা প্রাইভেট গাড়ি রাস্তায় এবং পোর্টিকোর তলা পর্যন্ত প্রলম্বিত। বোঝা যাচ্ছিল হোটেলের মালিকরা এবং স্থানীয় হুমড়া চোমড়ার লোকেরাও এসেছেন। আরুলান্তান পোর্টিকো থেকে বেরোলো, ভাঙা গলায় বলল, দ্য ব্লাডি স্নেক উইন্ড। ম্যানেজার গোপাল কৃষ্ণনকে মেরেছে? অরুলান্তান বুকে ক্রস এঁকে আস্তে করে বলল, পুলিশ ঝামেলা করছে। আমি বুঝতে পারছি না কেন লোকটা রাত্রে বাতি করে গিয়েছিল। পুলিশের এই পয়েন্টটা ঠিক। পোর্টিকোয় কর্নেলকে দেখে এক পুলিশ অফিসার বললেন, আপনি বোর্ডার? হ্যাঁ। লাউঞ্জের এক পাশে গিয়ে অপেক্ষা করুন, আপনাকে প্রশ্ন করা হবে। লাউঞ্জে সম্ভ্রান্ত চেহারার কয়েকজন ভদ্রলোক বসে আছেন। গুপ্তা সাহেবকেও দেখতে পেলেন। দুজন অফিসার জেরা করছেন মেরিকে। কুণ্ডনাথন কাতর মুখে ডাইনিং হলের দরজায় দাঁড়িয়ে আছে। রিসেপশনের কাছাকাছি একটা চেয়ারে বসলেন। মেরিকে জেরা শেষ করে একজন অফিসার কর্নেলের দিকে তাকালেন। নিভে যাওয়া চুরুট জেলে নিলেন কর্নেল। তাঁর কানে এলো, আপনি এখানে আসুন, শুনতে পাচ্ছেন? কথার ভঙ্গিতে পুলিশের চিরাচরিত অশালীনতা। কিন্তু পুলিশকেই কর্নেলের এখন বেশি দরকার। কাছে গিয়ে সামনাসামনি একটা খালি আসনে বসে পড়লেন। আপনি বোর্ডার, কর্নেল নীলাদ্রি সরকার নাম, কলকাতা থেকে বেড়াতে এসেছেন, বয়স 70। আপনি তো রিটায়ার্ড সামরিক অফিসার। পকেট থেকে নেম কার্ডটা বের করে দিলেন কর্নেল। কার্ডটা দেখে অফিসার জিজ্ঞেস করলেন, নেচারিস্ট কি? প্রকৃতির মধ্যে রহস্য খুঁজে বেড়াই। বিরল প্রজাতির পাখি আর প্রজাপতির পেছনে ছুটোছুটি করি। অর্কিড দেখলে সংগ্রহ করি, ছবি তুলি। অফিসার দুজন হাসলেন না, যদিও কর্নেলের কণ্ঠস্বরে যথেষ্ট রসিকতা ছিল। অফিসার বললেন, গত রাতে 12টা নাগাদ আপনি বেরিয়েছিলেন? একটি মেয়েকে তার কটেজে পৌঁছে দিতে গিয়েছিলাম। জানি, কিন্তু আপনি ফিরেছিলেন রাত 3টে নাগাদ। এতক্ষণ কোথায় ছিলেন? সি বিচে। অদ্ভুত। আমি একজন অদ্ভুত মানুষ অফিসার। রসিকতা করবেন না। আপনি যে সত্যি কর্নেল ছিলেন প্রমাণ দাবি করছি। প্রমাণ দিচ্ছি। আগে এই ছবিটা দেখুন, চিনতে পারেন কিনা। কিটব্যাগ পিঠ থেকে নামিয়ে ছবিটা বের করতে যাচ্ছেন, এমন সময় প্রশ্ন এলো, ওটা কি ছাতা? না, প্রজাপতি ধরা নেট স্টিক। আপনার সবই অদ্ভুত। ঠিক ধরেছেন। এবার ছবিটা দেখুন। ছবিটা দুজনে দেখা দেখি করলেন। কার ছবি? কটেজে সেই যুবকটির? তাকে আমরা ধরে ফেলব। কলকাতায় খবর দেওয়া হয়েছে। অবশ্য জানি না কলকাতার পুলিশ কতটা সহযোগিতা করবে। তারা তো রাজনীতি সামলাতেই ব্যস্ত থাকে। সব ইংরেজি দৈনিক ও নিখোঁজ তালিকায় এই ছবি বেরিয়েছিল। আমরা লক্ষ্য করিনি। 28 আগস্টের সকালে এর লাশ আপনারা বাতিঘরের খাঁড়িতে পেয়েছিলেন। মিলিয়ে দেখতে হবে। বিকৃত লাশের ছবি থানায় আছে, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন ব্যাখ্যা চাইছি। ব্যাখ্যা খুবই জটিল। আপাতত এটুকু বলতে পারি, যুবকটি একজন ফটো ফিচারিস্ট। আপনার আত্মীয়? বলতে পারেন। সে এখানে এসেছিল সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত সেমিনার কভার করতে। তার লাশ ওই খাঁড়িতে পাওয়া যায়। আপনারা শনাক্ত করতে পারেননি বা চেষ্টা করা হয়নি। সেই হোটেলে 27 আগস্ট ছদ্মনামে চেক ইন করেছিল। রেজিস্টারে দেখুন, AK দাশগুপ্ত। তার লাশের খবর পেয়েই গোপাল কৃষ্ণন ঝামেলার ভয়ে পরদিন ভোরে চেক আউট দেখিয়ে দিয়েছিলেন। দুই অফিসার রেজিস্টারের পাতা উল্টাতে ব্যস্ত হলেন। খুঁটিয়ে দেখার পর বললেন, ও, আপনি তাহলে নিছক বেড়াতে আসেননি। কে আপনি? কর্নেল নীলাদ্রি সরকার। আপনি প্রাইভেট ডিটেকটিভ? ছি, কথাটা একটা গালাগাল। আমি গোপাল কৃষ্ণের কাছে কথায় কথায় সব জেনেছি। আপনি সত্যি অদ্ভুত লোক। যাই হোক, গোপাল কৃষ্ণন মারা পড়েছেন, কাজেই আপনার জানা সত্যমিত্য করা কঠিন। গোপাল কৃষ্ণন আমাকে বলেছেন বাতিঘরের স্নেক উইন্ড কলকাতার ফটো ফিচারিস্টের মৃত্যুর কারণ, জনেশ্বরজিরও মৃত্যুর কারণ। গোপাল কৃষ্ণনের মৃত্যুর কারণও তাহলে স্নেক উইন্ড। সেই সাংঘাতিক ঘাতক হাওয়ার কবলে পড়ে 6টা মানুষের প্রাণ গেল। গতকাল রাতে সি বিচে বসে থাকার সময় আমি দূর থেকে কোথাও অদ্ভুত ধরনের শীষের শব্দ শুনেছিলাম। স্নেক উইন্ডো নাকি শীষ দিতে দিতে সমুদ্র থেকে উঠে এসে বাতিঘরে ঢোকে।
শুধু এটাই আমি বুঝতে পারছি না, 6 জন লোক পরপর অত রাতে বাতিঘরে গিয়েছিল কেন? আপনি শেষের শব্দ শুনতে পেয়েছিলেন? তাই তো বললাম। কিছু দেখতে পেয়েছিলেন? তেমন কিছু না, তবে দূরের সমুদ্রের একটা জাহাজের আলো দেখেছিলাম। আর বলুন। সন্ধ্যার পরই আমার ঘরের ব্যালকনি থেকে বাতিঘরের মাথায় লাল আলো দেখেছিলাম। আলোটা দুবার জ্বলে নিভে গিয়েছিল। লাল আলো? কুণ্ডনাথনও দেখেছে, কাজে এটা একটা পয়েন্ট। গুরুত্বপূর্ণ পয়েন্ট। লাল আলো দেখা গেলে স্নেক উইন্ড আসে এবং খাঁড়িতে লাশ পাওয়া যায়। স্থানীয় লোকের মুখে শুনেছি হাওয়াটা এত গরম যে বাতিঘরের দরজার তালা গলে যায়। আপনি কি শুনেছেন সেটা কথা নয়, কি দেখেছেন সেটাই আমাদের জিজ্ঞাসা। যা যা দেখেছি বললাম। আপনি কবে কলকাতায় ফিরবেন ঠিক করেছেন? কিছু ঠিক করিনি, অন্তত একটা জগন্নাথ প্রজাপতি না ধরা পর্যন্ত ফিরছি না। রসিকতা পছন্দ করি না, আপনি আমাদের অনুমতি ছাড়া কলকাতায় ফিরতে পারবেন না। বেশি দিন থাকার মতো টাকা কড়ি আমার নেই। সিভির খরচ বড্ড বেশি। টাকা ফুরিয়ে গেলে আমাদের জানাবেন। আপনারা টাকা দেবেন নাকি? না, আপনি আমাদের গেস্ট হয়ে থাকবেন। লকআপে নয় তো? ঠিক আছে, আপনি আসুন, দরকার হলে থানায় ডেকে পাঠাবো। হোটেল থেকে বেরিয়ে পড়লেন কর্নেল। এবার সত্যিই জগন্নাথ প্রজাপতি ধরার অভিযানে চলেছেন। অন্তত বাকি ফিল্মগুলো শেষ করে আজ দুপুরের মধ্যেই প্রিন্ট করে ফেলতে হবে। বাইরে গেলে বাথরুম তার এই কাজে ডার্করুম হয়ে ওঠে। সঙ্গে ওয়াজ ডেভেলপ প্রিন্টের সরঞ্জাম থাকে। বিশেষ করে এবার তো তৈরি হয়েই এসেছিলেন। কর্নেলের পক্ষে জগন্নাথ প্রজাপতি ধরা সত্যিই অসম্ভব। দুটো ডানা মেললে জগন্নাথ দেবের মূর্তির আদল ফুটে ওঠে বলেই লোকেরা এই নাম দিয়েছে। বাইনোকুলারে দেখলেন রঙের আঁকিবুকিতে ওই রকম একটা রূপ ধরে নেওয়া যায়। এদের বোধশক্তি এত তীক্ষ্ণ যে 3 মিটার দূর থেকেই টের পায় হামলা আসছে। তবে ছবি নেওয়ার অসুবিধে ছিল না। বিচ দিয়ে ঘুরে আবার একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। অনেক সময় কর্নেল নিজেই বুঝতে পারেন না কি করছেন এবং কেন করছেন। কর্নেল দেখলেন বাতিঘরের দরজায় আবার তালা আঁটা হয়েছে। বাতিঘরের সামনে দিয়ে দক্ষিণের ডিবির দিকে এগিয়ে গেলেন কর্নেল। পিছু ফিরে দেখলেন দরজার কাছাকাছি একটা বেঁটে ঝাঁকড়া গাছের তলায় দাঁড়ানো দুজন বন্দুকধারী পুলিশ প্রহরী ওর দিকে হাত নেড়ে চলে যেতে ইশারা করছে। অতএব কর্নেল ওখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে সমুদ্রের সমান্তরাল বালিয়াড়ির মাথায় উঠে একটা জেলে বসতি চোখে পড়ল। ঢালু বালি মেশানো মাটি ও পাথরের ওপর অজস্র ভেলা নৌকা রাখা আছে। বসতির পেছন দিকের মাঠে জাল ও শুকোতে দেওয়া হয়েছে। মাঠটার ওধারে বহুদূর ছড়ানো লাল ফুল দাগড়া দাগড়া ফুটে আছে সবুজ ঢেউ খেলানো কার্পেটে। বাইনোকুলারে সেই হাইওয়েটি দেখা যাচ্ছিল টিলা পাহাড়ের ফাঁকে। বসতি থেকে তাকে অভ্যর্থনা জানাতে ছুটে এলো কয়েকটা কুকুর। তারপর নাকে ঝাপটা দিল শুটকি মাছের পচা গন্ধ। কুকুরগুলো অভ্যর্থনায় সাড়া না দেওয়ায় তারা ক্রমশ অবাক হতে হতে থেমে যাচ্ছিল। এই সময় উলঙ্গ ছোট ছেলে মেয়ের একটা দল সাহেব সাহেব বলে চেঁচাতে চেঁচাতে কর্নেলকে ঘিরে ধরল। অভ্যেস অনুযায়ী তাদের চকোলেট বিলি করলেন এবং ছবি তুললেন। তারা চমৎকার পোজ দিল। একটা কুঁড়ে ঘরের পেছনে ছায়ায় দাঁড়িয়ে একজন বুড়ো মানুষ কর্নেলকে দেখছিলেন। সমুদ্রের লোনা জল এই নুনিয়াদের প্রচণ্ড কালো এবং খয়াটে প্রত্ন ভাস্কর্য করে ফেলে। ব্রেকার পেরিয়ে দূরের সমুদ্রে এদের অভিযান কর্নেল দেখেছেন। যথার্থ সমুদ্রজয়ী এইসব আদিম বীরের প্রতি কর্নেলের শ্রদ্ধা রয়েছে। বুড়ো ভাঙা ভাঙা হিন্দিতে তার ছবি তুলতে চাইল, ইচ্ছা পূরণ করলেন। বসতির ভেতর মেয়েরা সব কোষ্ঠী পাথরের যক্ষিণী এবং যে যার জায়গায় টেরাকোটা হয়ে সেটে আছে। বুড়ো কর্নেলের প্রশ্নের উত্তরে বলল, সব জওয়ান এখনো মাঝ দরিয়ায় লড়ছে, তবে তাদের ফেরার সময় হয়ে এলো। বিকেলে চন্দনপুরম থেকে ট্রাক এসে দূরের রাস্তায় দাঁড়াবে, তারা মাছ পৌঁছে দেবে। তবে কোনো দিনও মাছ আশাতীত হয়, আবার কোনো দিনও তেমন কিছুই হয় না।
বাতিঘরের খাঁড়িতে লাশ পড়ার খবর শুনেছ? হ্যাঁ শুনেছি। এই নিয়ে 2 মাসে 6টা লাশ পড়লো, তাই না? তাই হবে। তবে এই বসতির 3 জনের লাশ হয়েছে। তারা অত রাতে সমুদ্রে গিয়েছিল কেন? সেটা তারাই জানে। বাতি ঘরে আদমি রেতে কন্ডিলাম আসে। স্নেক উইন্ড? হাওয়া সাপ। বাতি ঘরের নিচে সমুদ্রের তলায় সুরঙ্গে তারা বাসা। কান্ডিলাম কি বরাবর আসে ওখানে? আসে। আমার ঠাকুরদা একবার তার পাল্লায় পড়েছিল, জ্বর বেঁচে যায়। 3 পুরুষ ধরে নুলিয়ারা জানে কন্ডিলামের উপদ্রবের কথা। তাই আমরা কখনো বাতি ঘর এলাকায় সমুদ্রে যাই না। রাতে যাওয়ার কথা তো ভাবাই যায় না। আমরা হাওয়া শুকিয়ে টের পেয়ে যাই কখন কন্ডিলাম সুরঙ্গ থেকে বেরোবে। 3 জন রাতে গিয়েছিল, কান্ডিলাম তাদের মেরেছিল। কেন গিয়েছিল তারা? বসতির কেউ জানে না কেন গিয়েছিল। পুলিশ খুব ঝামেলা করেছিল। তাদের বাবা মায়েরা কিছু জানলে তো বলবে। ভেলা নৌকো নিয়ে গিয়েছিল কি? হ্যাঁ, বসতির অনেক জুয়ানো আছে। খাড়িতে ঢেউ বা পাথরের পরোয়া করে না। ওই তো সমুদ্রে কত পাথর দেখা যাচ্ছে, সেগুলো এড়িয়ে মাছ দরিয়া যেতে জানে নুলিয়ারা। জনেশ্বরজিকে কি চেনো? নাম জানি। রাজার এত বড় বাড়ি কিনেছিল যে তার অনেক টাকা। কন্ডিলাম তাকে মারলো। মাছ বিক্রি করা হয় কার কাছে? চন্দনপুরমে মাছের আড়তদার আছে, তার নাম দণ্ড রাঘবন। গুপ্তা সাহেবকে কি চেনো? কে সে? আমার নাম আমার জানা নেই, কিন্তু আমাকে এইসব প্রশ্ন করা কেন হচ্ছে? সাহেব কি সরকারের লোক? না। একটা 20 টাকার নোট দিলেন তাকে কর্নেল। সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ইতস্তত করে সে 2 হাত বাড়িয়ে টাকাটা নিল এবং মাথায় ঠেকালো। তারপর কোমরের কাপড়ে গুঁজল। এবার জিজ্ঞেস করলেন কর্নেল, এই সমুদ্রে জাহাজ দেখেছ? রোজ 2-1টা জাহাজ মাঝ দরিয়া দিয়ে যায়। দিনে যায়, রাতেও যায়। কাছাকাছি স্পিড বোট দেখেছ কি? দিনে বা রাতে নৌকোর মতো গরম, প্রচণ্ড জোরে ছোটে, যন্ত্র তাকে ছোটায়। একটি মেয়ে কাছাকাছি দাঁড়িয়েছিল। সে বলে উঠল, বোটটা একবার নয় কয়েকবার বোটটা দেখেছি। খুব জোরালো আলো। কন্ডিলাম। মেয়েটি তার সঙ্গে মাতৃভাষায় তর্ক জুড়ে দিল। তর্ক থামাতে মেয়েটিকে 10টা টাকা দিতেই হলো কর্নেলকে। প্রায় 1টা বাজে। এবার ফিরতে হবে। বাইনোকুলারে দেখে নিলেন কোথাও কেউ তাকে লক্ষ্য রেখেছে কিনা। তারপর হাত নেড়ে তাদের বিদায় জানিয়ে চলে এলেন। কুকুরগুলো দূরে দাঁড়িয়ে কর্নেলকে বিদায় সম্বর্ধনা জানালো। ছবির নেগেটিভগুলো চমৎকার ছিল। সবগুলো প্রিন্ট করার দরকার ছিল না। বাতিঘরের ওপরে এবং নিচে দরজার সামনে গুপ্তা সাহেবের মোট 3টে ছবি প্রিন্ট করেছিলেন ডার্করুমে। সেই ছবি শুকোতে দিয়ে ব্যালকনিতে বসে অপেক্ষা করছিলেন। 5টা বাজে। এখন কফি দিয়ে যাওয়ার কথা কুণ্ডনাথনের। 5 মিনিট দেরি করে সে এলো। চেহারায় ঝড়ঝাপটা খাওয়া কাকতাড়ুয়ার ছাপ। কর্নেল বললেন, তুমি কি অসুস্থ কুণ্ডনাথন? না, আমার কিছু হয়নি। কান্ডিলাম তাহলে ম্যানেজার সাহেবকে মারলো? কান্ডিলাম? না স্যার, ম্যানেজার সাহেব জানতেন রাতে বাতি ঘরে কান্ডিলাম আসে। অনেকেনও যাবেন সেখানে। ওকে খুন করে খাড়িতে ফেলে দেওয়া হয়েছে। তুমি জানো? না, জানি না, কিন্তু আমার সন্দেহ হচ্ছে। আপনাকে বলেছিলাম রাতে 2বার গাড়ির শব্দ শুনেছি। আর উলান্টান বলছিল চুস্ত পাঞ্জাবি পরা যে লোকটা এসেছিল সে এলাকার সাংঘাতিক গুন্ডা। মাছের কারবার আছে লোকটার। লোকটার নাম দণ্ড রাঘবন। আপনি চেনেন তাকে? নাম শুনেছি। তো তুমি পুলিশকে বলেছ দণ্ড রাঘবন আসার পর গুপ্তা সাহেব এবং ম্যানেজার সাহেব বেরিয়ে যান? ভুলেই ভুল করেছি। আরুলান্তন চালাক ছেলে। দণ্ড রাঘবন আমাকে মেরে ফেলবে। আমি মরতে ভয় পাই না, কিন্তু আমার স্ত্রী, ছেলে, মেয়ে
বুড়ো বাবা মায়ের কি হবে? দণ্ডরাঘবন কেন ম্যানেজার সাহেবকে খুন করবে? গুপ্তা সাহেব ওকে দিয়ে খুন করিয়েছেন, আমার সন্দেহ এটা। গুপ্তা সাহেব কেন গোপাল কৃষ্ণনকে খুন করাবেন? জানেশ্বরজি মারা যাওয়ার দিন গুপ্তা সাহেব হোটেলে এসেছিলেন। ম্যানেজার সাহেবের ঘরে দুজনে কি নিয়ে তর্ক হচ্ছিল। আমি চা দিতে গেলাম, দুজনের মুখ খুব গম্ভীর দেখলাম। চলে আসার সময় কানে এলো গুপ্তা সাহেব বলছেন, ঠিক আছে 1 লাখই দেব, 1 সপ্তাহ সময় চাই। আমি করিডোরে একটু দাঁড়ালাম, আর চড়া গলায় কথা হচ্ছিল না, তবে একটা কথা কানে এলো, ছবি। ছবি? ছবির বদলে লাখ টাকা? তাই হবে। এখন মনে হচ্ছে ছবি নিয়েই ঝগড়া হচ্ছিল। রিসেপশনে এখন কে আছে? মেরি। ঠিক আছে, তুমি এসো। কুণ্ডনাথন টলতে টলতে বেরিয়ে গেল। উঠে গিয়ে দরজা হেঁটে ডার্করুমে ঢুকলেন। আলো জ্বেলে দেখলেন ছবি শুকিয়েছে। 3টে ছবি খুলে নিয়ে দড়িটা খুললেন। লিন্টনের মাথায় আটকানো কালো কাপড়টা খুলে ফেললেন। ডার্করুম আবার বাথরুম হয়ে গেল। বাকি কফি শেষ করে চুরুট ধরিয়ে ঘরদোর বন্ধ করে নিচে গেলেন। মেরিকেও এবেলা কাতর দেখাচ্ছিল। সে কর্নেলকে দেখে আস্তে করে বলল, গুড ইভিনিং স্যার। মেরি, একটা টেলিফোন করতে চাই। থানার নাম্বারটা জানো? 1 মিনিট, আমি ধরে দিচ্ছি। অফিসের ইনচার্জের সঙ্গে কথা বলতে চাই। হোটেল সিভিউ থেকে বলছি। আমি কর্নেল নীলাদ্রি সরকার। হ্যাঁ, আমাদের অফিসার আপনার কথা বলেছেন আমাকে। আপনি কি কলকাতায় ফিরতে চাইছেন? দুঃখিত কর্নেল সরকার, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। তদন্ত শেষ? তদন্ত শেষ? আমি রসিকতা পছন্দ করি না। আমিও না। কয়েকটা কাজ এখনই করা উচিত পুলিশের, না হলে আমি মাদ্রাজ কাস্টমসকে ট্রাঙ্কাল করতে বাধ্য হব। কি বললেন? কাস্টমস? হ্যাঁ, কাস্টমস এবং এনফোর্সমেন্টের অ্যান্টি নার্কোটিক ডিপার্ট। ওরা আমাকে চেনে। আপনি অদ্ভুত কথাবার্তা বলছেন। মন দিয়ে শুনুন এবং লিখে নিন, দেরি করবেন না। গোপাল কৃষ্ণনের বাড়ি সার্চ করুন। বাতিঘরের কয়েকটা ছবি পাওয়ার চান্স আছে। কোনো ক্যামেরা পেলে সিজ করুন। গোপাল কৃষ্ণন বুদ্ধিমান ছিলেন, কাজেই 1 লাখ টাকার লোভে নেগেটিভগুলো দিলেও কয়েকটা প্রিন্ট রেখে দেওয়ার চান্স আছে। 2, মাছের আড়তদার দণ্ডরাঘবনকে এখনই গ্রেপ্তার করুন। সে গোপাল কৃষ্ণনের খুনি। 3, জানেশ্বরজির বাড়িতে গুপ্তা সাহেবকেও অ্যারেস্ট করুন। বাড়িটা তন্ন তন্ন সার্চ করুন, ওর গাড়িটাও। নার্কোটিক্সের পেটি পেয়ে যেতে পারেন। এই কেস প্রমাণের দায়িত্ব আমি নিচ্ছি। 3 জন নলিয়া, কলকাতার ফটো ফিচারিস্ট সৌমিত্র গুহ রায়, জানেশ্বরজি এবং গোপাল কৃষ্ণনকে কান্ডিলাম স্নেকউইন্ড মারিনি, মেরেছে গুপ্তা সাহেব এবং দণ্ডরাঘবন। অন্তত গোপাল কৃষ্ণনকে কোথায় মারা হয়েছে আমি দেখিয়ে দেব। হ্যালো, আমার কথা বুঝতে পারলেন কি? দেখছি নয়, প্রতিটি মুহূর্ত মূল্যবান। খুনিরা পালিয়ে গেলে আপনি দায়ী হবেন। ফোন রেখে দিলেন কর্নেল। দেখলেন মেরি চোখ বড় করে তাকিয়ে আছে, স্ফীত নাসারন্ধ্র, প্লেটে আঁকা মুখ। একটু হেসে তাকে আশ্বস্ত করলেন কর্নেল, তোমার উদ্বেগের কিছু নেই। লাউঞ্জে বসে কফি খাচ্ছিলেন কর্নেল। জোরালো বৃষ্টি এসে গেল এই সময়। আলো এই বৃষ্টি দেখতে কর্নেলের ভালো লাগে না, কিন্তু পুলিশের 2টো গাড়ি গেছে জনেশ্বরজির বাড়ির দিকে, এখনো ফিরছে না। রফা করে ফেলল কিনা বলা যায় না। গুপ্তাকে দেখেই বুঝেছিলেন খালিফা লোক। এই সময় টেলিফোন বাজলো। মেরি ভীতু গলায় ডাকলো, আপনার টেলিফোন স্যার। উঠে গিয়ে কর্নেল সাড়া দিলেন, কর্নেল সরকার, অফিসার ইনচার্জ মোহন আচারিয়া বলছি। দণ্ডরাঘবন লক আপে গোপাল কৃষ্ণনের বাড়িতে 5টা কালার প্রিন্ট পেয়েছি, ফ্ল্যাশে তোলা। গুপ্তা আর দণ্ডরাঘবন খাট থেকে দড়িতে কিছু টেনে ওঠাচ্ছিল। পর ছবি সাজিয়ে বোঝা গেল গুপ্তা দড়িটা ধরে একটি পেটি ওঠাচ্ছিল খাঁড়ি থেকে। দুঃসাহসী ফটোগ্রাফারকে তেড়ে এসেছিলেন দণ্ডরাঘবন, হাতে একটা ছোট লোহার রড। হ্যাঁ, ফটোগ্রাফার সৌমিত্র গুহ রায়কে মেরে বডিটা বাতিঘরে তুলে নিয়ে গিয়ে খাঁড়িতে ফেলা হয়েছিল। মুখটা গোপাল কৃষ্ণনের মতোই বিকৃত করা হয়েছিল।
আমার ধারণা জানেশ্বরজি গুপ্তার এই কারবার জানতে পেরে তাকে হুমকি দেন, তাই পার্টি চলার রাতে তাকেও কোনো ছলে ডেকে এনে একইভাবে মারা হয়। কান্ডিলাম চমৎকার আবহাওয়া তৈরি করে রেখেছিল। বুঝতে পারছি, কিন্তু তিনজন নুলিয়াকে মারার কারণ কি? দান্ডারাগমন মাছের কারবারি। নুলিয়াদের সঙ্গে তার ভালো চেনা জানা আছে। জাহাজ থেকে স্পিড বোটে নার্কোটিক্সের পেটি পাঠানো হয়েছে। স্পিড বোট পাথরের ধাক্কা খেয়ে ভেঙে টুকরো টুকরো হওয়ার চান্স আছে। কাজেই নুলিয়াদের ভেলা নৌকার সাহায্য নেওয়ার দরকার ছিল। দণ্ডরাগবনের কাছে কথা আদায় করুন। আমার ধারণা তিনজন ডান পিটে নুলিয়া ব্ল্যাকমেল করছিল ওদের, তাই তিনজনকে একে একে খতম করেছিল। যাই হোক, ক্যামেরার কি খবর? পাওয়া গেছে, কিন্তু একটা পয়েন্ট স্পষ্ট হচ্ছে না কর্নেল সরকার। গোপাল কৃষ্ণন ক্যামেরা পেলেন কিভাবে? মৃতরা আর কথা বলবে না, তবে পয়েন্টটা ব্যাখ্যা করা চলে। গোপাল কৃষ্ণনও সম্ভবত গুপ্তার দলে ছিলেন। গুপ্তা প্রায়ই হোটেলে আসতেন। ঘটনার সময় গোপাল কৃষ্ণন যেভাবেই হোক ক্যামেরাটা হাতিয়েছিলেন। সৌমিত্রর হাত থেকে ছিটকে পড়ে থাকবে। কিন্তু গোপাল কৃষ্ণন ছবিতে নেই। তাহলে নিশ্চয়ই পিছনে আড়ালে কোথাও গার্ড দিচ্ছিলেন। কর্নেল সরকার, আমার মনে হচ্ছে ফটোগ্রাফার পালাতে গিয়ে গোপাল কৃষ্ণনের পাল্লায় পড়েন। গোপাল কৃষ্ণন তার ক্যামেরা কেড়ে নেন। তাও সম্ভব। দণ্ডরাগবন এসে ফটোগ্রাফারের মাথায় রড মারে, বাকিটা স্পষ্ট। ধূর্ত গোপাল কৃষ্ণন ক্যামেরার ফিল্ম প্রিন্ট করিয়েছিলেন। কোথায় করিয়েছিলেন আমরা খুঁজে বের করব। তবে আপনি ঠিকই ধরেছেন, গোপাল কৃষ্ণন ও নুলিয়াদের মতন গুপ্তা দণ্ডরাগবনকে ব্ল্যাকমেল শুরু করেন, তাই গত রাতে তাকে মারা হয়। হ্যাঁ, নেগেটিভগুলোর বদলে 1 লাখ টাকা দাবি করেছিলেন গোপাল কৃষ্ণন। সাক্ষী আছে। কোথায় নেগেটিভগুলো কয়েকটা প্রিন্ট সমেত পুড়িয়ে নষ্ট করা হয়েছে আমি দেখেছি। কিন্তু গুপ্তার খবর পেলেন? জ্ঞানেশ স্যারজির বাড়িতে ওকে ধরা হয়েছে। বাড়ি ছাড়ছে এখনো শেষ হয়নি। আমি ডিটেকটিভ ইন্সপেক্টর রঘুনাথ মিশ্রকে বলেছি আপনার সঙ্গে দেখা করে আসবেন। ধন্যবাদ, রাখছি। ফোন রেখে দিলেন। তারপর ঘরে ফিরে অমলকে লেখা সৌমিত্রের চিঠিটা আবার খুঁটিয়ে পড়লেন। অমলের আচরণ কান্ডিলামের মতো রহস্যময়। দেখা যাক কোনো সূত্র মেলে কিনা। অমল, তাড়াতাড়ি লিখছি। একটা চমকপ্রদ স্টোরির খোঁজ পেয়েছিলাম এখানে। হেডিং দিলাম চন্দনপুরম বাতিঘরে রহস্যময় হাওয়া সাপ। কিন্তু গত রাতে বাতিঘরের কাছে হাওয়া সাপের জন্য উৎপাতে গিয়ে অন্যরকম একটা রোমাঞ্চকর স্টোরির খোঁজ পেলাম। নার্কোটিক স্মাগলিং র্যাকেট। হোটেল সি ভিউ ওদের রদেভু। অপারেশন জোন হলো বাতিঘর। তাই আজ বিকেলে সি ভিউয়ে এসে উঠেছি। সতর্কতার জন্য তোর নাম ঠিকানা ব্যবহার করেছি, কারণ তোর দাদা তো মাদ্রাজ পোর্টে কাস্টমস চিফ। আমার কিছু বিপদ হলে তুই যেন অ্যাকশন নিস। এখানে চলেও আসতে পারিস। দীপাকে সঙ্গে আনলে বাড়তি আনন্দ পাবি, দীপারও ভালো লাগবে। বন্য আদিম সমুদ্রের একটা আলাদা স্বাদ আছে। প্রেমের জন্য আছে অবাধ নির্জনতা। তোদের দুজনকেই প্রীতি ও শুভেচ্ছা। ইতি সৌমিত্র। ইনল্যান্ড লেটার। আতস কাছে স্থানীয় ডাকঘরের তারিখটা পড়া যাচ্ছে 27শে অগস্ট। কলকাতার ডাকঘরের ছাপ খুব অস্পষ্ট। 2 এবং এস থেকে বলা চলে 2রা সেপ্টেম্বর। তাহলে অমল মুখ বুঝেছিল কেন? সব কাগজে সৌমিত্রর ছবি ছাপা হয়েছিল। চোখ এড়িয়ে গেলেও দৈনিক সত্যসেবক পত্রিকার জয়ন্ত চৌধুরীকে তার না চেনার কারণও নেই। আজ 15ই সেপ্টেম্বর। অমল আর দীপা এখানে এসেছিল 13ই সেপ্টেম্বর। তার চেয়েও বড় প্রশ্ন, দীপাকে কাল রাতে লাউঞ্জে বসিয়ে রেখে কোথায় গিয়েছিল সে? ফিরল রাত 1টায় এবং ভোরে দুজনে কটেজ থেকে উধাও হয়ে কলকাতা ফিরে গেল কেন? বৃষ্টিটা হঠাৎ থেমে গেল। ঝাউবনের ভেতর দিয়ে সমুদ্রের গর্জন পরিশ্রুত হয়ে শ্বাস প্রশ্বাসের ধ্বনিতে রূপ নিয়েছে। চিঠিটা ভাঁজ করে পকেটে রেখে ব্যালকনিতে গেলেন। আবার প্রশ্নটা ফিরে এলো। অমলের আচরণ কান্ডিলামের চেয়েও রহস্যময়। ডিটেকটিভ ইন্সপেক্টর রঘুনাথ মিশ্র রুটিন মাফিক জানিয়ে গিয়েছিলেন গুপ্তার গাড়ির সামনের আসনের তলার খোঁদলে 3টে নার্কোটিক্সের পেটি পাওয়া গেছে। মোট দাম আনুমানিক 30 লক্ষ টাকা। পেটিগুলো ওয়াটারপ্রুফ কালো রঙের উৎকৃষ্ট পলিথিনে তৈরি
যা নাকি গুলি করেও ফাটানো যায় না। পূর্ব উপকূলের বন্দরে বন্দরে মাল পৌঁছে দিয়ে দ্য ওডিসি নামে যে বিদেশি জাহাজটি ঘুরছে তাকে তাড়া করা হবে। ওই জাহাজ থেকেই স্পিডবোটে পেটিগুলো নামিয়ে নুলিয়াদের ভেলা নৌকায় পৌঁছে দেওয়া হয়েছিল। তবে কোনো প্রমাণের আশা কম। আর কান্ডিলাম সম্পর্কে নুলিয়া বস্তিতে একটা আশ্চর্য খবর মিলেছে। নুলিয়ারা সন্ধ্যার দিকেই সমুদ্রের হাবভাবে নাকি টের পায় বাতিঘরের নিচের খাঁড়িতে সুড়ঙ্গের ভেতর কান্ডিলামের ঘুম ভাঙছে। তাই বাতিঘরের ওপরে উঠে আগাম লাল আলো জেলে জাহাজকে নিষেধ করা হয়েছিল আজ রাতে মাল পাঠিয়েও না। আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না। প্রকৃতির রহস্য অন্তহীন। আমিও কান্ডিলামের এক প্রত্যক্ষদর্শী। তবে শিশের শব্দের একটা ব্যাখ্যা সম্ভব, যদিও ভুল বা ঠিক এ দাবি করছি না। বাতিঘরের ভেতর ঘোরালো সিঁড়ির মেরুদণ্ড হিসেবে যে লোহার ফাঁপা থামটি দাঁড়িয়ে আছে সেটি সুপ্রাচীন। কোথাও ছিদ্র থাকা সম্ভব, যার ভেতর দিয়ে সামুদ্রিক নৈশ ঘূর্ণি হাওয়াটা ঢুকলে তীক্ষ্ণ শিশের শব্দ হতে পারে। সকালে গিয়ে খুঁটিয়ে দেখতে হবে। রঘুনাথ মিশ্রের কণ্ঠস্বর নিরাসক্ত ছিল। সেটা স্বাভাবিক। কে এক বুড়ো হাবড়া অবসরপ্রাপ্ত বাঙালি কর্নেল তার মতো ঝানু গোয়েন্দা অফিসারকে টেক্কা দিল? তার পক্ষে ব্যাপারটা হজম করা শক্ত। রাত 9:30 ডিনার সেরে লাউঞ্জে বসে কফি খাচ্ছিলেন কর্নেল। অরুলান্থন রিসেপশনে পা দুটো তুলে দিয়ে কানে হেডফোন লাগিয়ে পপ শুনছিল। কুণ্ডনাথন এসে বিনীতভাবে জিজ্ঞেস করল, স্যার, আমাকে আপনার আর দরকার আছে কি? একটু পরে দেখা গেল গেটের কাছে একটা সাইকেল রিক্সা এসে দাঁড়ালো। যারা নামলো তারা কর্নেলের বুকের ভেতরকার পুরনো যন্ত্রকে কাঁপিয়ে দিল। অপ্রত্যাশিত ঘটনা ঘটে বহুবার কর্নেলের থিওরিকে লাথি মেরে শুইয়ে দিয়েছে। এবারেও তাই হলো আর কি। কর্নেল উঠে দাঁড়ালেন অভ্যর্থনার জন্য। কর্নেল নিশ্চয়ই হেরে গেছেন কোথাও। আস্তে করে বললেন, তোমরা? দীপা দ্রুত বলল, আপনার ঘরে চলুন। ঘরে গিয়ে ব্যালকনিতে বসলেন। ওরাও বসল। আমি ভেবেছিলাম তোমরা কলকাতা চলে গেছো। না, আমরা ট্রেনের টিকিট বদলাতে গিয়েছিলাম। সারাদিন কোথায় ছিলে? নিউ বিচের একটা হোটেলে। অমল এত ভীত জানতাম না। আপনাকে ভয় পেয়েছিল। আমি টানাটানি করে ওকে নিয়ে এলাম। রিক্সা দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ বসবো না। বলো অমল। সৌমিত্রের চিঠিটা আপনি নিয়ে এসেছেন শুনে আমি ভয় পেয়েছিলাম, অথচ এখানে আমার থাকা দরকার। চিঠিটা পেয়েও তুমি চুপ করেছিলে কেন? কাগজে সুমিত্রের ছবি বেরিয়েছিল। চিঠিটা আমি পেয়েছি 12 সেপ্টেম্বর। গুয়াহাটি এবং শিলং থেকে ফিরেছি সেদিনই ডাকে চিঠিটা এলো। দীপার মুখে কাগজে সুমিত্রের ছবির কথা শুনলাম। সেদিনই আমার মাদ্রাসি বন্ধু আইয়ারকে বলে ওর কটেজের চাবি নিলাম। রেলে দালালের থ্রু দিয়ে দুটো বাস ম্যানেজ করলাম। 1 মিনিট, চিঠিটা তুমি 12 সেপ্টেম্বর পেয়েছিলে? হ্যাঁ। অদ্ভুত। ডাকঘরের সিল থেকে শ্রীমান 1 বিমালুম অদৃশ্য। আমি পড়েছি 2 সেপ্টেম্বর। যাই হোক, তারপর? কাল সন্ধ্যায় সি বিচে বসে থাকার সময় বাতিঘরের ওপর দুবার লাল আলো জ্বলতে এবং নিভতে দেখলাম। দূরের সমুদ্রে একটা জাহাজ থেকেও দুবার সার্চ লাইটের মতো আলো জ্বলে নিভে গেল। সুমিত্র সিভিউ হোটেলের কথা লিখেছিল, তাই ভাবলাম আজ রাতেই একটা অপারেশন হবে। অপারেশন জোন বাতিঘর। তাই লাউঞ্জে দীপাকে বসিয়ে রেখে চুপি চুপি বাতিঘরে গিয়েছিলাম। একটা ঝোপের আড়ালে বসে আছি। টর্চের আলো ফেলতে ফেলতে কারা আসছে দেখলাম। তারা বাতিঘরের দিকে এলো না, দক্ষিণের জঙ্গলে ঢুকে গেল। কোনো সাড়া নেই আর। চলে আসবো ভাবছিলাম, হঠাৎ দেখি বাতিঘরের দরজায় নীল আলোর ফ্ল্যাশ। গ্যাস কাটারে দরজার তালা কাটছিল। তাই হবে। এবার ভাবলাম পুলিশকে খবর দেওয়ার সময় হয়েছে। ফিরে এসে দীপাকে নিয়ে কটেজে যাব আগে, তারপর পুলিশ স্টেশন। এই ছিল প্ল্যান। কিন্তু এই হোটেলে ফিরে শুনি দীপাকে আপনি কটেজে রাখতে গেছেন। আপনাকে আমি ভুল বুঝেছিলাম, ক্ষমা চাইছি। ক্ষমা নেই, বলো। কটেজ থেকে আপনি বেরিয়ে যাওয়ার পর আমি গেলাম। দীপার মুখে শুনলাম আপনি আমাদের জিনিসপত্র সার্চ করে সুমিত্রের চিঠিটা নিয়ে গেছেন। আমার আর থানায় যাওয়া হলো না।
খুব ভয় পেয়ে গেলাম, উল্টে এবার আমিই না ফেসে যাই। দুজনে মরিয়া হয়ে কটেজ ছাড়লাম। হাঁটতে হাঁটতে বাস স্টেশনে গেলাম। রাত 3টে একটা বাস রেল স্টেশন হয়ে মাদ্রাজ যায়। আমি ওকে ইনসিস্ট করলাম টিকিট রিফান্ড করতে, ফিরে এসে আপনার সঙ্গে যোগাযোগ করতে বললাম। শেষে রাজি হলো, কিন্তু কটেজে গেল না, সারাদিন শুয়ে কাটালো। যে হোটেলে উঠেছি ওখানে খাওয়ার ব্যবস্থা নেই, তাই বাইরে খেতে গিয়েছিলাম। সেখানে শুনলাম একটা স্মাগলিং র্যাকেটের লোকেরা ধরা পড়েছে। তখন অমল, তুমি মাদ্রাজে তোমার দাদাকে খবর দিয়েছ? সুমিত্র জানতো না, দাদা দিল্লি এয়ারপোর্টে আছেন এখন। চলি কর্নেল সাহেব, বরং সকালে আসবো, আমরা আরও 3 দিন থাকছি। কর্নেল ওদের বিদায় দিতে গেলেন লাউঞ্জ পর্যন্ত, তারপর আস্তে করে বললেন, যৌবন চরম সাহস দেখাতে পারে, শুধু একটি ক্ষেত্রে। যাই হোক, শুভরাত্রি। দীপা তাকিয়েই চোখ নামালো। সেই ঐতিহ্যগত শালীনতা, যার আটপৌরে নাম লজ্জা। আর অমল নিতান্ত গাড়লের মতো এসে গেল। সে জানত না তার জীবনের বাতিঘরে রহস্যময় কার্নিলাম ঢুকে পড়েছে। হাওয়া সাপ গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কর্নেলের ভূমিকায় কৌশিক, অন্যান্য ভূমিকায় বিবেক, হৃদ ও দেবলীনার সাথে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় এই গল্পটি যদি আপনাদের আনন্দ দিয়ে থাকে, আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।